আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে ক্লাস। সুপ্রিয় শিক্ষার্থী, আপনারা সবাই কেমন আছেন? আমাকে দেখা যাচ্ছে কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা, ভয়েসটা ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানিয়ে দিন। আজকে ক্লাসটা আসলে আমরা সাহিত্য থেকে নিচ্ছি না। স্কুলের ভাইবা যেহেতু আগে এবং তাদের সংখ্যা বেশি এবং তাদের প্রচুর অনুরোধে আমি গ্রুপে দেখেছি তারা খুব অনুরোধ করছিলেন, পার্সোনালি আমার সাথে অনুরোধ করছিলেন যেন আমি আসলে ব্যাকরণটাকে পড়াই। তো যে কারণে আজকে আমরা নত্য সত্যবিধান পড়াচ্ছি, আগামীকাল বানান পড়াবো, তারপরে হচ্ছে উচ্চারণ পড়াবো, ছন্দ অলঙ্কার পড়াবো, এগুলো একটু আগে পড়াচ্ছি। তারপর আমরা আবার সাহিত্য ব্যাক করবো, যেহেতু কলেজের পরীক্ষাটা একটু পরে। তাছাড়া এই বানান এবং উচ্চারণ এগুলো কিন্তু স্কুল কলেজ দুই জায়গায় আছে, ছন্দ অলঙ্কার এগুলো দুই জায়গায় আছে। সুতরাং এই ক্লাসটা একটু আগে নিচ্ছি, ব্যাকরণের ক্লাসটা একটু আগে নিচ্ছি, ঠিক আছে, আপনাদের অনুরোধে প্রেক্ষিতে, আপনাদের কল্যাণের স্বার্থে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আপনার সবাই কেমন আছেন? আমাকে দেখা যাচ্ছে কিনা, ভয়েস ক্লিয়ার কিনা, কে কোথা থেকে বলছেন দেখছেন একটু কমেন্ট করে জানিয়ে দিন। তো সুপ্রিয় শিক্ষার্থী, আপনারা কি কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করুন প্লিজ। ওকে, 38 জন। আপনাদের আসলে উপস্থিতি তো কম কেন আমি বুঝতে পারছি না। আপনারা সবাই একটু জয়েন করেন প্লিজ, দ্রুত জয়েন করেন। ভাইবা মাত্র কয়েকটা ক্লাস করবেন, এটাও যদি আপনারা ঠিকঠাক পদ্ধতি জয়েন না হন তাহলে তো আসলে চিন্তার কথা। সবাই একটু জয়েন করি, আমরা সবাই একটু জয়েন করি, যারা আছি একটু কমেন্ট করে দিই, মেনশন করে দিই পরিচিত জনদের। তো লোকজন হচ্ছে 400+। এখন সেখানে যদি 100 স্টুডেন্ট না থাকে তাহলে কীভাবে হয়? 100 স্টুডেন্টস থাকা উচিত, তো 100 স্টুডেন্ট থাকা উচিত। কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করুন প্লিজ, দ্রুত আপনারা একটু জয়েন করুন এবং একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই একটু লিখে দেন, যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন, যে তারা যেন একটু দ্রুত লাইভে যুক্ত হন। তো আমরা আসলে একটা কথা, কয়েকজন আমাকে প্রশ্ন করেছিলেন, আমি ইতেও বলেছি, হোয়াটসঅ্যাপে বলেছি, অনেকে তো হোয়াটসঅ্যাপ গ্রুপে নাই। তো সেখানে বলেছিলাম, যদি বলা হয় যে বৈষ্ণব পদাবলী থেকে একটা লাইন বলুন, তাহলে বৈষ্ণব পদাবলী থেকে আপনারা তো প্রচুর লাইন আমি দিয়েছিলাম, সেখান থেকে একটা মুখস্থ করে ফেলবেন। আর যদি বলা হয় যে শ্রীকৃষ্ণ কীর্তন থেকে কিছু লাইন বলুন, তাহলে ওই যে আমি একটা দিয়েছিলাম, লাইন দিয়েছিলাম, কে না বাসি বায়ে বড়ায়ে এই নৈকুল গোখটে, সেই লাইনটা আমার মনে থাকে না আসলে। তো ওই লাইন আমি একটা কবিতা দিয়েছিলাম, ওই অংশটুকু আপনারা মুখস্থ করবেন, প্রথম 2 লাইন। হ্যাঁ, বই 2 বা 3 বা 4 5 লাইন জন্য মুখস্থ করতে পারেন। আর হচ্ছে যদি এরকম প্রশ্ন আসে যে বৈষ্ণব পদাবলী এবং এর মধ্যে পার্থক্যটা কোথায় আসলে, শ্রীকৃষ্ণ কীর্তন, কারণ শ্রীকৃষ্ণ কীর্তনে কিন্তু রাধা এবং কৃষ্ণের প্রেম, আবার বৈষ্ণব পদাবলী হচ্ছে রাধা এবং কৃষ্ণের দুইটা ব্যাপার, মানে ব্যাপারটা কিন্তু সেম। তখন আপনারা যেটা বলবেন যে প্রথমত শ্রীকৃষ্ণ কীর্তন একটা পাঁচালী, একটা বর্ণনাত্মক নাটক, এটা নেচে গিয়ে এটা উপস্থাপন করা হতো মঞ্চে, এবং এটা অনেকটা মনোরঞ্জন করার জন্য তৈরি করা হয়েছিল। এখানে ধর্মের, বৈষ্ণব ধর্মের যে ভক্তিবাদ, সেই ব্যাপারটা কিন্তু এখানে নেই, বরঞ্চ এখানকার রাধা এবং কৃষ্ণের যে প্রেম, সেটা লোকজ প্রেম। মানুষের মুখোমুখি প্রচলিত রাধা এবং কৃষ্ণকে নিয়ে যে মুখরোচক গল্প ছিল, সেই গল্পটাকে অবলম্বন করে জনপ্রিয়তার লোভে বড়চণ্ডী দাস
তিনি এই কাব্যটি রচনা করেছেন, যেখানে যেখানে হচ্ছে রুচিবোধ শিল্পবোধ অনেকটা মার খেয়েছে, যেখানে অশ্লীলতা পুনরুক্তি বারবার একই কথা ঘুরে ফিরে আসছে, এবং গ্রাম্যতা আছে, অশ্লীলতা আছে, এবং রাধা এবং কৃষ্ণের প্রেম আমরা যেটা দেখতে পাচ্ছি এটা টোটালি দেহনির্ভর, এবং সেই প্রেমটা অনেকটাই দেহ সর্বস্ব, অনেকটা না পুরাটাই দেহ সর্বস্ব, এবং সেখানে দেখতে পাচ্ছি যে রাধা এবং কৃষ্ণের প্রথম যে মিলন সেটা অনেকটা জোর করে, তার মানে সেখানে শিল্পের জায়গাটা তেমন একটা পাচ্ছে না, এবং সেখানকার যে রাধা পাচ্ছে সে একেবারে কিশোরী ছোট্ট একটা বালিকা, কুলবধূ, যার বুদ্ধি নেই, সরল, এবং যা পরিণত না ওরকম কোনো পরিণত না, একটা গ্রাম্য কুলবধূ। কিন্তু কিন্তু আমরা দেখতে পাবো যে শ্রীকৃষ্ণ কীর্তনের শেষের দুই খণ্ড আছে, যেটাকে আমরা বলছি বংশীখণ্ড এবং বিরহখণ্ড বা রাধা বিরহখণ্ড। তো বংশীখণ্ড এবং রাধা বিরহখণ্ড, ওখানে এসে আমরা দেখতে পেলাম যে বরচণ্ডীদাসের ভাষা অনেকটা মার্জিত হয়ে উঠেছে। সেখানে রাধাকে অনেকটা বড় মনে হচ্ছে, তার যে ব্যাকুলতা, তার যে এটা অনেকটা পরিণত, এবং সেখানকার যে বর্ণনাগুলো আছে সেটা অনেকটা অশ্লীলতা মুক্ত, অনেকটা মুক্ত। ওই যে বৈষ্ণব ধর্মে রাধা এবং কৃষ্ণের যে ব্যাকুলতা, একজন সে না পাওয়ার যে ব্যাপার, বিরহের যে ব্যাপার, যন্ত্রণার যে ব্যাপার, ভাব সম্মিলন, এই ব্যাপারটাও আমরা মোটামুটি ওই লাস্টের রাধা বিরহ খণ্ড ওখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো ওই বৈষ্ণব কী বলে ওটাকে, শ্রীকৃষ্ণ কীর্তন যেখানে শেষ হয়েছিল, যে চিন্তা থেকে যে শেষ হয়েছিল, সেখান থেকে যেন শুরু হয়েছে বৈষ্ণব পদাবলী, যেখানে আমরা দেখব যে অনেক পরিণত, অনেক মার্জিত, অনেক রুচিশীল একটা কাব্য, যেখানে রাধাকে আমরা দেখব যে খুবই পরিণত একজন নায়িকা, কৃষ্ণকেও দেখব আমরা যথেষ্ট পরিণত, এবং সেখানে খুব অশ্লীল কোনো ভাষা নেই, খুব ধর্মীয় যে ব্যাপারটা আছে, বৈষ্ণব ধর্মের ভক্তিবাদ, জীবাত্মা পরমাত্মার যে ব্যাপারটা আছে সেটা খুব ভালোভাবে আছে। তো এইভাবে আপনারা মোটামুটি যতটুকু পারেন বলবেন, মানে আপনার টোন শুনেই বা আপনার কথার ধরন শুনে বুঝতে পারবেন যে আপনি দুইটার পার্থক্যটা জানেন কিনা বা বোঝেন কিনা। তো এই হলো ব্যাপার। আমরা আসলে এতে পড়ে যাচ্ছি, এভাবে প্রশ্ন করেন কেন ভাইবার কি কোনো নির্দিষ্ট সিলেবাস আছে? স্যার স্কুল কলেজে কম্বাইন করে ক্লাস নিচ্ছেন ভাইবার জন্য। আচ্ছা, কপাল কুণ্ডল, আচ্ছা বুঝলাম না, কেউ কি কোনো কমেন্ট করেছেন নাকি? কি হয়েছে, ঝগড়া লাগছেন নাকি এখানে? নত্য সত্যবিধান হচ্ছে বানানের একটা অংশ, হ্যাঁ, বানানের একটা অংশ। বানানটা হচ্ছে দুই প্রকার আমাদের। আচ্ছা, বানানটা নিয়ে আমি আলোচনা করছি। আচ্ছা, আপনারা ঝগড়া করছেন নাকি এখানে? নত্য সত্যবিধান স্কুল কলেজ সবার জন্য। নত্য সত্যবিধান এটা বানানেরই একটা অংশ, হ্যাঁ। এম জে রাব্বানি অলক তিনি বললেন যে সাহিত্য পাঠও শেষ হলো না। সাহিত্য পাঠ শেষ হয়েছে আমি বলেছি? শেষ হয়েছে বলি নাই তো। আপনারা নিজেরাই চাচ্ছিলেন, অনেকেই চাচ্ছিলেন যেন ব্যাকরণ অংশটা পড়ায়, কারণ ব্যাকরণ অংশটা তারা কি প্র্যাকটিস করবেন, আপনারা প্র্যাকটিস করবেন, হ্যাঁ, ব্যাকরণ অংশটা বেশি প্রয়োজন, বানান টানগুলো একটু বেশি প্রয়োজন, এই জন্য। তাহলে কি শেষ হলো না সেটা তো আমি জানি, হিমালয় হিমু। এত অস্থির হয়েন না, আপনারা স্থির থাকেন, অস্থির হওয়ার দরকার নেই, ঠিক আছে? অস্থির হওয়ার কোনো প্রয়োজন নেই, আপনারা স্থির থাকেন। ওকে, আমরা বাংলা বানানের যে প্রণয়ের যে ইতিহাস, সেই ইতিহাস থেকে যদি আপনাদের কখনো প্রশ্ন করে, তাহলে আপনাদেরকে যে প্রশ্নটা করতে পারে যে এই বানান যে সংস্কার করতে হবে বাংলা ভাষায়, এইটা সবার আগে প্রয়োজন অনুভব করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর 1935 খ্রিস্টাব্দে। তিনি তার সুপারিশে 1935 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ে একটা কমিটি গঠনের পরামর্শ দেন রবীন্দ্রনাথ ঠাকুর। 1935 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় কমিটি করার পরামর্শ দেন। তারপরে 1936 খ্রিস্টাব্দে সকল শ্রেণী পেশা
মানুষ যারা সে একজন বিভিন্ন শ্রেণী পেশার লোকের মতামত দিয়ে বাংলা বানানের নিয়ম পুস্তিকা আকারে প্রকাশ করে 1936। তাহলে 1936 খ্রিস্টাব্দে সবার আগে বানানের নিয়ম প্রচলন হয়, এবং সেটা কার পরামর্শে? রবীন্দ্রনাথ ঠাকুরের পরামর্শ। খুবই ইনফরমেশনটা খুবই মানে গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন, যে আপনাকে যদি বানানের কথা বলে, বানান যদি লিখতে হয় তখন যদি বলে যে আচ্ছা এই বানানের ব্যাপারটা, বানানের যে নিয়ম এটা আসলে কত সাল থেকে শুরু হয়েছে বলুন তো, কিংবা কোন সাহিত্যিক কার পরামর্শে এই বানানির নিয়মটা প্রচলন শুরু হয়েছিল, তারা আপনার উত্তর করবেন রবীন্দ্রনাথ ঠাকুর, এবং সেটা 1936 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে? মানে 1935 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর পরামর্শ দেন, এবং 1936 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রথম এই বানানির নিয়ম প্রচলন করে। তারপরে তো আমাদের 47-এ দেশ বিভাগ হলো, 71-এ দেশ বিভাগ হয়ে গেল, তখন পর্যন্ত আসলে বাংলাদেশে বানানের নিয়ে কোনো কথা হয়নি। সেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে বানানটা দিয়েছিল সেগুলোই চলছিল। তারপরে বাংলাদেশের যে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড 1988 খ্রিস্টাব্দে বাংলা বানানের নিয়ম প্রণয়ন করে সবার আগে। বাংলাদেশে সবার আগে বানানের নিয়ম প্রণয়ন করে, মানে আমরা এনসিভিটি যেটা বলি সেটা, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড 1988 খ্রিস্টাব্দে সবার আগে করেন। সবার আগে কিন্তু বাংলা একাডেমি কিন্তু করেন নাই। বাংলা একাডেমি তারপরে করেছেন 90-এর দশকে গিয়ে 93-92-এ। দেখেন 1992 খ্রিস্টাব্দে এপ্রিল মাসে বাংলা একাডেমি কর্তৃক প্রমিত বাংলা বানানের নিয়ম নির্ধারণের উদ্যোগ গ্রহণ করা হয়, এবং 94 খ্রিস্টাব্দে গৃহীত হয়, এবং বাংলা একাডেমি 2000 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়। আচ্ছা এইটুকু বলার দরকার নাই, শুধু 1992 খ্রিস্টাব্দের কথা বলবেন। হ্যাঁ, তারপরে আমরা দেখব যে 1900 না, মানে 2016 খ্রিস্টাব্দে জামিল চৌধুরীর সম্পাদনায় বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান এর বেশ কিছু বানান সংশোধন করা হয়, এবং এইটাই আমরা এখন ফলো করছি। এখন ফলো করছি জামিল চৌধুরীর সম্পাদনায়। তাহলে ছোট্ট করে যদি বলি যে সবার আগে বানান সংস্কারের প্রয়োজন অনুভব করেন রবীন্দ্রনাথ ঠাকুর 1935 খ্রিস্টাব্দে। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়কে পরামর্শ দেন, এবং কলকাতা বিশ্বের সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে 1936 খ্রিস্টাব্দে একটা বানানের পুস্তিকা প্রণয়ন করে। তারপরে হচ্ছে দেশভাগ হয় এবং 71 চলে আসে। তারপরে হচ্ছে 1988 খ্রিস্টাব্দে সবার আগে এনসিভিটি অর্থাৎ জাতীয় পাঠ্যক্রম যেটা আছে, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড যে আছে তারা 1988 খ্রিস্টাব্দে বাংলাদেশের জন্য বাংলা বানানের নিয়ম প্রবর্তন করে। তারপর হচ্ছে 1992 খ্রিস্টাব্দে বাংলা একাডেমি সেই বাংলা বানানের নিয়ম নির্ধারণের উদ্যোগ গ্রহণ করে, এবং 94 খ্রিস্টাব্দে চূড়ান্তভাবে তা কী হয়েছিল? গৃহীত হয়েছিল। তারপর হচ্ছে 2000 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক একটা তারা কিছু প্রস্তাব দেয়, ওগুলো তো বলার দরকার নাই। এবং সর্বশেষ যেটা, এটা আপনারা জানবেন 2016 সালে। ঠিক আছে, তো এই তথ্যগুলো এখানে দেওয়া আছে, যে সর্বপ্রথম রবীন্দ্রনাথ ঠাকুর বানানটি সংস্কার করেন, দেওয়া আছে যে কথাগুলো বলেছি। 36 খ্রিস্টাব্দে মে মাসে বানান পুস্তক প্রকাশিত হয়, এই কথাগুলো জানবেন। জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক এটাও বলেছি। 92 খ্রিস্টাব্দে উদ্যোগ গ্রহণ করা হয়, এবং 94-তে সেটা চূড়ান্তভাবে গৃহীত হয়েছিল সেটা। ওকে, তো এখন এই বানানের নিয়মটা আসলে যে নত্য সত্য বিধান যে বানানের নিয়ম, এটা আপনারা কেন বোঝেন না সেটা আপনাদেরকে আমি একটু বোঝাচ্ছি। ঠিক আছে, ওকে, সেটা হচ্ছে আমার যে বাংলা অভিধানে শব্দ আছে কত? এটা কেউ বলেন তো, বাংলা অভিধানে শব্দ আছে কত? বাংলা অভিধানে শব্দ আছে 1,25,000-এর মতো। তো এই 1,25,000 শব্দকে কিন্তু নানান ক্যাটাগরিতে ভাগ করা যায়। 4টা ক্যাটাগরিতে মেনলি। একটা হচ্ছে উৎস অনুযায়ী শব্দগুলো, অর্থাৎ এই 1,25,000 শব্দ কোন জায়গা থেকে আসছে, কোন ভাষা থেকে আসছে, এই অনুযায়ী আমরা 5 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে তৎসম শব্দ, একটা হচ্ছে অর্ধতৎসম, তদ্ভব, দেশি এবং বিদেশি। তারপরে গঠন অনুযায়ী 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মৌলিক শব্দ, একটা সাধিত শব্দ। অর্থ অনুযায়ী 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে যৌগিক শব্দ, আরেকটা হচ্ছে রূঢ় বা রূঢ়ি শব্দ, একটা হচ্ছে যোগ রূঢ় শব্দ। এবং পদ বিবেচনায় আগে 5 ভাগে ভাগ করা হতো, কিন্তু প্রমিত ব্যাকরণে 8 ভাগে ভাগ করা হয়। এখন এই যে আমার যে 1,25,000 শব্দ আছে, তো সেই শব্দগুলো আমাদের উৎস অনুযায়ী আমরা 5 ভাগে ভাগ করতে পারি। আর
প্রমিত ব্যাকরণ বলছে 4 ভাগে, আচ্ছা 4 ভাগ 5 ভাগ যেটাই হোক, আমরা তৎসম বলছি, আমরা অর্ধতৎসম বলছি, আমরা বলছি তদ্ভব, যেটাই তদ্ভব সেটাই বাংলা, সেটাই হচ্ছে আপনার খাঁটি বাংলা। তারপর আমাদের দেশি এবং বিদেশি। এখন তৎসম শব্দটা কি, ধরেন এটা হচ্ছে তৎসমর বাড়ি, কিসের বাড়ি, তৎসমের বাড়ি। তো তৎসমতে একটা শব্দ ধরেন আমি নিলাম হচ্ছে হস্তি, কি নিলাম, হস্তি, হস্তি না, ধরেন হস্ত নিলাম, হস্তি না, হস্ত শব্দটা নিলাম। তো হস্ত শব্দটা এসে সরাসরি বাংলাতে হস্ত হিসেবে ব্যবহৃত হচ্ছে, তখন এটাকে আমরা বলি তৎসম শব্দ। কোনোরকম চেঞ্জ আর চলে যায় আসতে। এই হস্ত শব্দটা আবারও নিলাম, এইখানে একবার চেঞ্জ হয়ে গেল, চেঞ্জ হয়ে এই শব্দটা আর হস্ত হিসেবে বাংলায় ঢুকলো না, এই শব্দটা ঢুকলো হন্থ হিসেবে, একবার চেঞ্জ হয়েছে। তো একবার যদি চেঞ্জ হয় তাকে আমরা বলছি অর্ধ তৎসম। এই শব্দটা আবারও নিলাম, এইখানে একবার চেঞ্জ হলো, চেঞ্জে হইল সে হন্থ, কি হলো, হন্ত। হন্ত হওয়ার পরে সে আবারও চেঞ্জ হলো, চেঞ্জ হয়ে তার নাম হলো হাত। তাহলে দুইবার চেঞ্জ হয়েছে, হস্ত থেকে হন্ত, হন্ত থেকে হাত, দুইবার চেঞ্জ হয়েছে। তাহলে এইখানে হচ্ছে 0 চেঞ্জ, এইখানে হচ্ছে একবার চেঞ্জ, এখানে হচ্ছে দুইবার চেঞ্জ। তাহলে এই যে হাতটা, এটাকে কিন্তু আমরা বলছি তদ্ভব বা বাংলা, এইটাই কিন্তু তদ্ভব বা বাংলা বা খাঁটি বাংলা। এখন আমরা দেখতে পাচ্ছি শুধু একটা শব্দ পরিবর্তন, আর দেশি শব্দ হচ্ছে বাংলা ভাষা তৈরি হওয়ার আগে ওই অঞ্চলে যেসব উপজাতি আদিবাসীরা বসবাস করতো, কোল, মুন্ডা, সাঁওতাল, গারো, এরা যে অনার্য জাতি যারা ছিল, এদের যে ভাষা তাকে আমরা বলছি যে দেশি ভাষা। এটা মাত্র 2% শব্দ, মাত্র 2% শব্দ। আর বিদেশিরা হচ্ছে যে এই দেশে বসবাসের জন্য, চাকরি বাকরি করার জন্য, ব্যবসা বাণিজ্য করার জন্য, শাসন শোষণের জন্য, ধর্মীয় কারণে, নানান কারণে বিভিন্ন বিদেশিরা আসছে, ওদের ভাষাকে আমরা বলছি বিদেশি। তো এখন এই যে তৎসম শব্দ যেটা, এটা তো সংস্কৃতের অনুরূপ, সে সংস্কৃত নিয়মকে ফলো করবে। কাকে ফলো করবে, সংস্কৃত নিয়মকে ফলো করবে। তাহলে আমাদের বানানের নিয়ম তো আসলে 5 প্রকার হওয়া উচিত। তৎসম শব্দের বানানের নিয়ম, অর্ধ তৎসম শব্দের বানানের নিয়ম, তদ্ভব বা বাংলা শব্দের বানানের নিয়ম, দেশি শব্দের বানানের নিয়ম, বিদেশি শব্দের বানানের নিয়ম, এরকম 5 প্রকার হওয়ার কথা ছিল। তো সেটা 5 প্রকার হয় নাই, সেটা হচ্ছে 2 প্রকার মেনলি। প্রথমটা হচ্ছে তৎসম শব্দের বানানের নিয়ম, তৎসম শব্দের বানানের নিয়ম। আর ওই যে বাকি যে 4টা আছে, এই যে বাকি যে 4টা আছে, সে 4টার জন্য এক ধরনের নিয়ম। তাহলে 2 রকম হয়ে গেল, একটা হচ্ছে তৎসমের জন্য এক ধরনের নিয়ম, আর হচ্ছে বাকি 4টার জন্য এক ধরনের নিয়ম। এ হলো 2 প্রকার। এখন এটা যদি তৎসম হয়, তাহলে বাকিগুলোর আমরা একটা নামে ডাকতে হবে। তাহলে বাকিগুলোকে আমরা কি বলবো যে অর্ধ তৎসম, তদ্ভব, দেশি ও বিদেশি শব্দের বানানের নিয়ম লিখুন, এটা এরকম বলবো? এরকম তো বলবো না, কারণ এটা তাহলে আরও বেশি অ্যাম্বিগুয়াস হয়ে যাবে। তো এই জন্য বলছি যে এটা যদি তৎসম হয়, তাহলে তৎসম শব্দের বিপরীত শব্দ কি হতে পারে, তখন বলবো যে তাহলে বিপরীত আমরা করি হচ্ছে অ উপসর্গ দিয়ে, তখন বললো যে এটার নাম দাও তুমি অতৎসম। কি, অতৎসম। তাহলে অতৎসম মানে এর মধ্যে কি আছে, অতৎসম মানে এর মধ্যে আছে অর্ধতৎসম, আছে হচ্ছে তদ্ভব, আছে দেশি, আছে আর একটা হচ্ছে কি বিদেশি আছে। অতৎসম নামে কিন্তু কোনো শব্দ নেই। তৎসম ছাড়া যা আছে বাকি সবগুলোকে একত্রে আমরা কি বলছি, অতৎসম বলছি। অর্থাৎ যা তৎসম না তাই হচ্ছে অতৎসম। তাহলে অতৎসম বলতে আমরা কিন্তু অর্ধতৎসম, তদ্ভব, দেশি, বিদেশি, বা যদি মিশ্র বলি, মিশ্র শব্দটা অতৎসম শব্দের মধ্যে পড়বে।
তো এই অতৎসম শব্দের একটা গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে নত্ব ও সত্য বিধান। নত্ব ও সত্য বিধান, ঠিক আছে? নবম দশম শ্রেণীর নতুন বই অনুসারে তো অর্ধতৎসম শব্দ নেই, তাহলে কি আমরা পুরনো বই অনুসারেই ব্যাকরণ অংশ অনুসরণ করব? আমি বলেছি যে নবম দশম শ্রেণীর নতুন বই অনুযায়ী নেই, কিন্তু বাংলা একাডেমির তাদের এক বইয়ের মধ্যে আছে, আরেক বইয়ের মধ্যে নাই। তো আমরা যেহেতু নতুন থেকে আসে না, পুরাতন থেকে আসে না, কোথা থেকে আসে, আমরা কোনো কিছু বাদ দেওয়ার দরকার নেই, আমরা সব কিছু পড়ে রাখবো। আর যদি আপনাকে জিজ্ঞেস করে যে উৎস অনুযায়ী শব্দ কত প্রকার, তখন আপনি বলবেন স্যার উৎস অনুযায়ী তো 9-10 পুরনো ব্যাকরণ বইয়ের ছিল 5 প্রকার, আর এখন 9-10 নতুন ব্যাকরণ বইয়ের 4 প্রকার। অর্ধতৎসমকে বাদ দিয়েছে, অর্ধতৎসমকে তদ্ভবের মধ্যে রেখে দিয়েছে, শেষ, কোনো ঝামেলা নেই। ওকে, তো এখন আপনারা কি বুঝতে পেরেছেন যে আসলে বানান নিয়ম 2 প্রকার কেন হলো? একটা হচ্ছে তৎসম নিয়ম, আর একটা হচ্ছে অতৎসম। অতৎসম বলতে আমরা তৎসম ছাড়া বাকি যা আছে, তৎসম ছাড়া বাকি আছে অর্ধতৎসম, তদ্ভব, দেশি, বিদেশি, এগুলা। ওকে, তাহলে আমরা তৎসম শব্দের বানান নিয়মের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে অংশটা, তাকে আমরা বলি নত্ব ও সত্য বিধান। কি বলি? নত্ব ও সত্য বিধান আমরা বলি। নত্ব বিধান মানে হচ্ছে মূর্ধন্য নয়ের সঠিক ব্যবহারের নিয়ম। আচ্ছা, আপনার নত্ব বিধান ওইভাবে না পড়ে আমি এখানে লিখে লিখে পড়াই। আমি এখানে যে জিনিসটা দেয়া আছে আপনারা এখানে একটু লক্ষ্য রাখবেন। সেটা হচ্ছে যে আমরা, আচ্ছা এখানে লিখেই পড়াই আপনাদের। আচ্ছা, এই লিখে পড়ালে অবশ্য টাইম অনেক লাগবে, তারপর সমস্যা নাই। ধরেন আমি বাংলায় লিখলাম রি, কি লিখলাম? রি। রি এর আরেকটা রূপ কিন্তু রিকার, তাই না? আচ্ছা, আমি লিখলাম র। র এর আরেকটা রূপ কিন্তু রেফ। আরেকটা হচ্ছে র ফলা। ওকে, আর হচ্ছে আরেকটা হচ্ছে মূর্ধন্য স। মূর্ধন্য স আরেকটা রূপ হচ্ছে মানে সংযুক্ত আর কি, ক্ষীয়। কারণ ক্ষীয়কে যদি আপনি ভাঙেন তাহলে আপনি কি পান? ক প্লাস মূর্ধন্য, সেই জন্য। ঠিক আছে, তো এই কয়টাকে আমরা বলতে পারবো যে এরা হচ্ছে চুম্বক। এই কটার নাম কি দিলাম আমরা? চুম্বক বা মেয়ে। চুম্বক বা এগুলোর আমরা নাম দিলাম হচ্ছে মেয়ে। বাংলা বর্ণমালায় ক বর্গের 5টা বর্ণ নিব। ক, খ, গ, ঘ, উ বা অনুস্বার। প বর্গের 5টা নিব। প, ফ, ব, ভ, ম। তারপর নেব অন্তস্থ অ, হ, আর হচ্ছে অন্তস্থ জ তো কি ওখানে দিয়ে দিছি? অন্তস্থ জ। অন্তস্থ জ দিয়ে যদিও উদাহরণ পাওয়া যায় না। আচ্ছা, আমরা অন্তস্থ অই লিখি আর হচ্ছে এটাকে হ লিখি, তাহলে আমাদের মোটামুটি পারা যাবে। এই কয়টার বাইরে উদাহরণ পাওয়া যায় না আর কি। আমরা এই কটার নাম দিলাম হচ্ছে লোহা বা ছেলে। বাকি যে বর্ণগুলো আছে, বাকি সব বর্ণ কাঠ। এই ক্লাসটা হয়তো অন্যরা কেউ কেউ করে থাকতে পারেন, তাহলে আমরা এটা একটু আজকে অন্যভাবে শিখবো আর কি। কাঠ বা হিজড়া, এগুলো যদি মেয়ে হয়, এগুলো যদি ছেলে হয়, তাহলে এগুলো কি হবে? হিজড়া হবে। হিজড়ার পরিমাণ বেশি। তো এই কথা একটু মনে রাখেন, মুখস্থ করেন। বাকি সব বর্ণ, এইটুকু পড়লে আমাদের নত্ব বিধান প্রায় সবই শেষ হয়ে যাবে। তো রি রস মানে হচ্ছে চুম্বক। যেখানে আপনার চুম্বক আছে সেখানে আপনার কি হতে পারে? আকর্ষণ হতে পারে। কি হতে পারে? আকর্ষণ হতে পারে। তাহলে আকর্ষণ সমান হচ্ছে মূর্ধন্য ন, আর যদি বিকর্ষণ হয় অর্থাৎ আকর্ষণ না হয় তাহলে দন্ত ন।
দন্তন্য এবং মূর্ধন্য ন, দন্তন্য এবং মূর্ধন্য ন এটা লেখার একটা না ল না, অন্তস্থ অন্তস্থ না স্যার, যেটা বলছিলাম কি জানি, মানে দন্তন্য এই যে এইটা যে আমি লিখেছি এটা কি লিখেছি বলেন তো, এই দুইটা বর্ণ কি লিখেছি বলেন, আমি যে দুইটা বর্ণ লিখেছি এই দুইটা বর্ণ কি লিখেছি, একটু দ্রুত করেন তো, একটু দ্রুত করেন প্লিজ, একটু দ্রুত করেন। এই যে দুইটা বর্ণ লিখেছি দুইটা বর্ণ কি লিখেছি, একটু কমেন্ট করেন দ্রুত, একটু কমেন্ট করেন এই দুইটা বর্ণ আমরা কি লিখেছি। এটা কিন্তু আপনাকে লিখতে দেবে, বিশেষ করে স্কুলের খুবই বেসিক জায়গা। আমি এটা কি লিখেছি বলেন তো, এটা এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার, আর এটা হচ্ছে 4 নাম্বার। বলেন চারটা কি? আচ্ছা কোনটা? এটা হচ্ছে 1 1 2 3 4। সংখ্যা অনুযায়ী বলেন, সংখ্যা অনুযায়ী বলেন। এক দুই তিন চার সংখ্যা অনুযায়ী বলেন। মনে রাখতে হবে এই 1 2 3 সবগুলো হচ্ছে আপনার, সবগুলো হলো আপনার দন্তন্য। দন্তন্য মূর্ধন্য নির্ভর করে মাত্রার উপর। মাত্রা মানে এই যে উপরে যে টান, এইটাকে আপনি যতই এটা নিচে নামান না কেন, মানে আমার যে এরকম একটা ধারণা আছে যে এরকম উপরে যদি লিখি তাহলে এটা মনে মূর্ধন্য না, ভাই এরকম মূর্ধন্য উপরে নিচের উপর নির্ভর করে না, মূর্ধন্য এবং দন্তন্য নির্ভর করে হচ্ছে আপনার মাত্রার উপর নির্ভর করে। কিসের উপর? মাত্রার উপর নির্ভর করে। মাত্রা মানে ধরেন আমি যে এটা লিখলাম, লেখা শুধু খালি ডান পাশে আমি টান দিয়েছি, এই যে বাম পাশে আমি দেই নাই, তার মানে এটা হচ্ছে মূর্ধন্য। আর আমি এরকম যতই আমি এরকম করি না কেন, যদি আমি এই পাশে দুই পাশে এরকম টান দিয়ে দিই, এটা হয়ে যাবে দন্তন্য। দন্তন্য হচ্ছে পূর্ণ মাত্রা। দন্তন্য হচ্ছে কি? এটা হচ্ছে পূর্ণ মাত্রা। পূর্ণ, যে পূর্ণ মাত্রা সে কিন্তু বড় লোক। সে কি? বড়, সে হচ্ছে বড় লোকস। তাহলে দন্তন্য হচ্ছে বড় লোকস, আর মূর্ধন্য তার মাত্রা যেহেতু অর্ধ, অর্ধ মাত্রা মানে ডান পাশে মাত্রা থাকবে, বাম পাশে মাত্রা থাকবে না। অর্ধমাত্রা মানে এই যে অর্ধমাত্রা মানে হচ্ছে বাম, ডান পাশে মাত্রা থাকবে, বাম পাশে থাকবে না। আর মূর্ধন্য ন যেহেতু একটা অর্ধমাত্রা, তাহলে সে হচ্ছে গরিবস। কে গরিবস? মূর্ধন্য ন গরিবস। আর দন্তন্য হচ্ছে বড় লোকস। তাহলে এইখানে যে আমি লিখেছি, এই যে দেখেন আকর্ষণ সমান হচ্ছে মূর্ধন্য ন, এই যে দেখেন আমি কিন্তু বাম পাশে দেই নাই, বাম পাশে মাত্রাটা দেই নাই। এখানে বিকর্ষণ সমান দন্তন্য, দেখেন দুই পাশে কি দিয়েছি? মাত্রা দিয়েছি। তাহলে এই মূর্ধন্য ন এটা হচ্ছে ধরেন গরিব, সে হচ্ছে গরিবস। আর দন্তন্য হচ্ছে বড় লোকস, বড় লোকস। ঠিক আছে, এটা আমরা লিখে রাখি। তো যেইখানে মেয়ে আছে, ধরেন যেখানে মেয়ে আছে সেইখানেই কিন্তু একটা কেমিস্ট্রি বা একটা মিলন বা একটা আকর্ষণ সম্ভব। যেখানে মিলন নাই, কোনো ছেলে ছেলে কিন্তু আকর্ষণ হবে না, কোনো একটা মেয়ে এবং কাঠ হিজড়া কিন্তু আকর্ষণ হবে না। আকর্ষণের জন্য হলো বিপরীত দরকার, প্রয়োজন পড়ে। তাহলে অর্থাৎ এক কথায় মেয়ে প্রয়োজন পড়ে। যেখানে মেয়ে আছে সেখানে আকর্ষণ আছে, যেখানে মেয়ে নাই সেখানে আকর্ষণ নাই, যেখানে আকর্ষণ আছে সেখানে হচ্ছে মূর্ধন্য ন, আর যেখানে আকর্ষণ নাই মানে বিকর্ষণ সেখানে হচ্ছে দন্তন্য। ব্যাপারটা হয়তো আপনারা বুঝতে পারছেন না, আমরা একটু দেখাই। ধরেন আমি বললাম হচ্ছে নারায়ণ, কি লিখলাম? নারায়ণ। তাহলে এই নারায়ণ শব্দের মধ্যে দন্তন্য হবে নাকি মূর্ধন্য হবে, এইটা ধরেন আমরা বুঝতে পারছি না। ধরেন নারায়ণ বানান হচ্ছে এইভাবে লিখবো, নাকি নারায়ণ বানান আমরা হচ্ছি নারায়ণ আমরা এইভাবে লিখব। এখন নারায়ণ বানান কোনটা ঠিক,
কোনটা ঠিক মনে রাখতে হবে। আপনি যদি একটা মেয়েকে যদি আপনি মনে করেন যে ছেলের কাছে পৌঁছাতে পারেন তবেই সেখানে কি বুঝবে, সেখানে কি হবে, কেমিস্ট্রি হবে। অর্থাৎ কি বলে মেয়েকে যদি আপনি ছেলের কাছে পৌঁছাতে পারেন তবে কি হবে, তবে সেখানে মানে মিলনটা হবে আর কি। আসলে আমি যেটা বোঝাতে যাচ্ছি, এরকম যখন হবে তখন আপনার যে কাজটা থাকবে, আপনি দেখবেন যে এই নারায়ণ শব্দের মধ্যে কি মেয়ে আছে কিনা। মেয়ে আছে, হ্যাঁ মেয়ে হচ্ছে যে র। এই মেয়েটাকে আপনি পৌঁছায় দেবেন হচ্ছে নর সাথে। এই নর কাছে আপনি পড়ে, আমরা তো ন দন্ত ন বা মূর্ধন্য ন, এইটাই হচ্ছে আমাদের লক্ষ্যমাত্রা। এইটাই হচ্ছে আমাদের কি লক্ষ্যমাত্রা, দন্তন্য ন এবং মূর্ধন্য ন। এখন আপনি হচ্ছেন এই মেয়েটাকে আপনি পৌঁছায় দেবেন ন পর্যন্ত, এটাই আমাদের কাজ। তাহলে আমরা মেয়েকে কার কাছে পৌঁছাবো, মেয়েকে আমরা নর কাছে পৌঁছাবো। এখন মেয়েকে যদি আমরা নর কাছে পৌঁছাতে চাই, তাহলে ধরেন এই যে আমি মেয়ে লিখলাম, তার সাথে সাথে আমি একটা ন লিখলাম, তাহলে কিন্তু এই যে দেখেন পাশেই আছে, তাহলে পাশে যদি থাকে তাহলে এটাকে রিলেশনটা কিন্তু হয়ে যাবে। তাহলে আমার হচ্ছে মেয়ের সাথে দন্তন্য বা মূর্ধন্য রিলেশন দেব মেয়ের সাথে। এখন আপনি যদি এই যে রটা আছে, এই রটা যদি আপনি এইখানে পৌঁছাইতে পারেন তবেই সেইখানে আকর্ষণ হবে, অর্থাৎ এই নর সাথে এই রয়ের একটা সম্পর্ক তৈরি হবে। এখন দেখেন তো আপনি এটা পৌঁছাতে পারেন কিনা। তাহলে এইটা তো আছে এইখানে দূরে, আর এইটা হচ্ছে দূরে, যে অনেকটা গ্যাপ আছে। এখন তাদের রিলেশনটা কেমনে হবে, তারা যদি পাশাপাশি থাকতো তাদের রিলেশনটা হইতো। কিন্তু এখন এই হেল্পটা করবে হচ্ছে লোহা বা ছেলেরা, হ্যাঁ ছেলেরা হেল্প করবে। তখন এই রটাকে বা এই মেয়েটাকে এই লোহাটা বহন করে ন পর্যন্ত নিয়ে আসবে। যদি নিয়ে আসে তাহলে কিন্তু এই যে এদের সাথে একটা কেমিস্ট্রি তৈরি হবে, আর কেমিস্ট্রি তৈরি হয়ে গেলেই মূর্ধন্য ন। আর যদি এই রটাকে ন পর্যন্ত পৌঁছাইতে না পারি তাহলে কিন্তু সেখানে কি হয়ে যাবে, দন্তন্য হয়ে যাবে। এই যে কাঠ বা হিজড়া, সে কিন্তু কোনো রিলেশন সহ্য করতে পারে না, সে কিন্তু কোনো পরিবহন করে না। পরিবহন কারা করে, ছেলেরা হচ্ছে পরিবহন করে, বা লোহা হচ্ছে পরিবহন করবে। কাকে পরিবহন করবে, মেয়েকে, অর্থাৎ রি র শকে যদি আমি নর কাছে পৌঁছাতে পারি তবেই সেখানে কি হবে, মূর্ধন্য ন হবে। ধরেন আমার এই বানানটা হচ্ছে নারায়ণ না, এই বানানটা হচ্ছে ধরেন নারাতন। শব্দটা কি, নারাতন। এখন নারাতনে কি দন্তন্য হবে নাকি মূর্ধন্য হবে? তাহলে আমাদের প্রধান কাজ থাকবে হচ্ছে রটাকে, অর্থাৎ চুম্বকটাকে বা মেয়েটাকে নর কাছে পৌঁছাবো। নর কাছে যখন আমি এখানে পৌঁছাতে গেলাম তখন এখানে কে বাধা দিল, এই যে দেখেন যখন আমি এই পর্যন্ত পৌঁছাতে গেলাম, আকার ওকার রস্বীকার চিন্তা করা যাবে না, এখানে শুধু ব্যঞ্জনবর্ণ। যখন আমি এইখানে নিয়ে আসলাম তখন দেখেন আমি এই পর্যন্ত যখন নিয়ে আসলাম তখন আমি রিকোয়েস্ট করলাম ত্বকে, মানে এই কাঠকে রিকোয়েস্ট করলাম যে তুমি এই রটাকে নর কাছে পৌঁছায় দাও, দিলে তাদের একটা রিলেশন হয়ে যাবে। আর রিলেশন হয়ে গেলে সেখানে মূর্ধন্য হবে। আকর্ষণ মানে এখানে নিলেই তো সে আকর্ষণটা করবে নর সাথে। তো বললো যে আমি তো সেই এর কাজটা করি না, মানে আমি সেই দোতালির কাজটা করি না, আমি পারবো না। তখন কিন্তু আমরা এখানে কি দিয়ে দেবো, দন্তন্য দিয়ে দেবো, কারণ আমার এখানে কানেকশনটা কি হয়ে গেছে, বিচ্ছিন্ন হয়ে গেছে। ব্যাপারটা বুঝতে পেরেছেন? ধরেন আমি বললাম হচ্ছে পলায়ন, কি লিখলাম, পলায়ন। তো যখন আমি পলায়ন লিখেছি, হ্যাঁ, তখন আপনি সবার আগে খুঁজবেন কাকে, হচ্ছে রি র শকে, অর্থাৎ আপনি মেয়েটাকে খুঁজবেন। তাহলে আপনি দেখলেন যেখানে কোনো মেয়ে নাই, ভাই যেখানে মেয়ে নাই সেখানে তো কেমিস্ট্রি নাই। প্রেমের জন্য, রিলেশনের জন্য একটা মেয়ের প্রয়োজন, তাই না? তাহলে আমার কিন্তু এখানে মেয়েই নাই, যেখানে মেয়েই নাই সেইখানে কোনো রিলেশন হওয়ার কোনো চান্স নাই। অর্থাৎ আর রিলেশন হওয়ার চান্স না থাকলে সেখানে মূর্ধন্য হওয়ার কোনো চান্স নাই, 100% দন্তন্য। যখন আমি লিখলাম বাতায়ন,
যে বাতায়নে কি দন্তন্য হবে নাকি মূর্ধন্য হবে, আপনি একটু বলুন। তখন আপনি সবার আগে তাকাইলেন, তাহলে আমরা একটা শব্দের মধ্যে সবার আগে কাকে খুঁজবো? সবার আগে খুঁজবো হচ্ছে আমরা মেয়ে বা চুম্বককে খুঁজবো। তো যখন আমরা দেখলাম যে এখানে কোনো মেয়ে বা চুম্বক নাই, তো চুম্বক বা মেয়ে না থাকা মানে সেখানে আকর্ষণ নাই, অর্থাৎ কোনো রিলেশন নাই। রিলেশন নাই, আকর্ষণ নাই, যেখানে কোনো রিলেশন নাই, আকর্ষণ নাই, সেখানে তো মূর্ধন্য ন হওয়ার কোনো চান্স নাই। অর্থাৎ মূর্ধন্য ন হওয়ার পূর্ব শর্তেই হচ্ছে ওই শব্দটার মধ্যে রি র স থাকতে হবে, অর্থাৎ চুম্বক বা মেয়ে থাকতে হবে। চুম্বক বা মেয়ে যদি কোনো শব্দের মধ্যে না থাকে, তাহলে ওই শব্দের মধ্যে কি হবে না? রিলেশন তৈরি হবে না, অর্থাৎ মূর্ধন্য ন হবে না। ঠিক আছে। আর যদি আমি দেখি শব্দটার মধ্যে ইয়ে আছে, চুম্বক আছে, শব্দের মধ্যে চুম্বক বা মেয়ে আছে, এখন চুম্বক যদি থাকে তাহলে আমি চুম্বকটাকে, আমার কাজ হচ্ছে বা আমাদের কাজ হচ্ছে চুম্বককে নর কাছে পৌঁছায় দেয়া। চুম্বককে কার কাছে? অর্থাৎ রি র সটাকে দন্তন্যর কাছে পৌঁছায় দেয় বা মূর্ধন্যর কাছে পৌঁছায় দেয়। যদি পৌঁছাইতে পারি তবে হচ্ছে মূর্ধন্য, আর যদি পৌঁছাইতে না পারি তাহলে দন্তন্য। ধরেন আমি এখানে লিখলাম হচ্ছে, যে কোনো একটা শব্দ লিখে ধরুন, আরও একটা শব্দ লিখে ধরুন, আমি লিখলাম রূপায়ণ। কি লিখলাম? রূপায়ণ। তাহলে সবার আগে আপনি কি দেখবেন? সবার আগে আপনি দেখবেন যে এটার মধ্যে চুম্বক আছে কিনা। আমরা কিন্তু সবসময় ডান পাশে যাব, বাম পাশে যাব না। বাম পাশে কি আছে সেটা আমার জানার বিষয় না। তাহলে আমি যখন ডান পাশে যাচ্ছি, তাহলে আমার এইখানে হচ্ছে মেয়েটা আছে, তাহলে আমি মেয়েটাকে, আমার কাজ হচ্ছে মেয়েটাকে নর কাছে পৌঁছায় দিয়ে যেন তারা রিলেশনটা করতে পারে। তাহলে যখন আমি এখানে নিয়ে আসবো, তাহলে আমি যখন এখানে নিয়ে আসলাম, তখন আমি কাকে? এই ছেলেকে, অর্থাৎ লোহাকে অনুরোধ করলাম যে তুমি এটাকে বহন করো। তখন সে বললো ওকে ঠিক আছে, আমি তো বহন করি, আমার কাজই বহন করা। সে না কার হাতে দিল? সে না এই যে অন্তস্থর হাতে দিল। এই যে অন্তস্থ কিন্তু লোহা, দেখেন, হ্যাঁ, তো অন্তস্থ এই নর কাছে পৌঁছায় দিল এই রটাকে। তার মানে এইখানে রিলেশনটা কি হবে? হবে। আর মাঝখানে একটাও যদি কাট চলে আসে, এটা মনে রাখতে হবে, মাঝখানে যদি একটাও যদি কাট চলে আসে, কাট মানে হচ্ছে কানেকশন বিচ্ছিন্ন করে দেওয়া। কাট মানে সে রিলেশনে বাধা দেবে। কাট মানে সে রিলেশনে কি করবে? বাধা দেবে। তাহলে এই যে আমার এই রটা কিন্তু আমার এই পর্যন্ত আমি কি করতে পারছি না, নিতে পারবো না, যদি আমার এই রূপায়ণ শব্দটা না হয়, যদি আমার শব্দটা হয়, তাহলে শব্দটা হলো রূপা ধরেন রূপা ধরেন রূপাথন বা রূপাতনই ধরেন, রূপাধন ধরেন, শব্দটা হচ্ছে রূপাধন। শব্দটা কি? রূপাধন। তাহলে এই যে আমার কিন্তু চুম্বকটা কিন্তু আছে, অর্থাৎ আমার মেয়েটা কিন্তু আছে। এখন মেয়ে কিন্তু থাকলেই হবে না। ধরেন এক জায়গায় হচ্ছে মেয়ে, এই জায়গায় হচ্ছে ছেলে, এদের মধ্যে কোনো কেমিস্ট্রি হবে? কোনো রিলেশন হবে? কেমিস্ট্রি কখন হবে, মিলনটা কখন হবে? যখন যদি আমি মেয়েটাকে ছেলেটার কাছে পৌঁছায় দিতে পারি, তাইলেই তো তারা একসাথে হয়ে গেল। একসাথে হয়ে গেলে তাদের মধ্যে একটা কেমিস্ট্রি তৈরি হবে। তাহলে আমাদের কাজ হচ্ছে কেমিস্ট্রি তৈরি করা, রিলেশনটা তৈরি করে দেওয়া। তাহলে আমার এই যে রটা আছে, এই রটাকে আমি পৌঁছায় দিব কার কাছে? এই নর কাছে, দেখি পৌঁছাইতে পারি কিনা। ধরেন আমি রটাকে নিয়ে গেলাম, রটাকে যখন আমি এই পর্যন্ত নিয়ে গেছি আমি বললাম যে তুমি তো একটা লোহা, তুমি তো একটা ছেলে, তুমি এইটাকে একটু বহন করে নিয়ে যাও। র বললো হচ্ছে ঠিক আছে। এই পর্যন্ত নিয়ে আসলো। নিয়ে আসার পরে তো বলছে যে আমার তো আর শেষ, দম শেষ, বা আমার লিমিটেশন শেষ, আমি এর পরে আর যাইতে পারি না, আমার পথ যেটুকু এটুকু আমি তাকে এগিয়ে দিয়েছি, এই রটাকে এগিয়ে দিয়েছি। এবার সে যখন ধকে বলবে, তুমি একটু ওই এই রটাকে তুমি নর কাছে পৌঁছায় দে, তখন কিন্তু বলবে, কিন্তু এইখানে সে কাঠ, সে হলো হিজড়া। সে বলবে ভাই আমি এইসব টেনেশনের মধ্যে নাই, আমি এইসব মোতালির মধ্যে নাই, আমি কোনো কিছু পরিবহন করি না, আমাকে মাফ করে দাও। তাহলে আমার কিন্তু রটা আসা এই জায়গায় এসে থামে গেছে। তো এই জায়গায় যখন এসে থামে গেছে, এই রটা কিন্তু এইখানে এসে গুমড়ে কেঁদে কেঁদে মরে গেছে। এই রিলেশনটা আর হয় নাই, এই র এবং নয়ের মধ্যে রিলেশনটা আর হয় নাই। বাধা দিয়েছে কে? বাধা দিয়েছে কাঠ বা হিজড়া। ঠিক আছে। এইখানে এসে কান্নাকাটি করে করে রটা মারা গেছে, নটাও মারা গেছে, এদের মধ্যে রিলেশনটা তৈরি হয় না। আর রিলেশন তৈরি না হইলেই আমরা কি দেবো? দন্তন্য দিব। আর রিলেশন তৈরি হয়ে গেলেই আমরা কি দিয়ে দেব? মূর্ধন্য দিয়ে দিব। ঠিক আছে, এই হলো ব্যাপার। তাহলে আমি আপনাদের কিছু বানান দিয়ে দেখি আপনারা পারেন কি না। আমি কিছু বানান দিচ্ছি। আচ্ছা, আমার ব্যাপারটা হচ্ছে আপনি ইয়ারটা কি বুঝতে পেরেছেন, মানে ঘটনাটা বুঝতে পেরেছেন, ব্যবসাটা বুঝতে পেরেছেন, মানে ব্যাপারটা কি বুঝতে পেরেছেন কিনা। যদি ব্যাপারটা বুঝতে পারেন তাহলে আমরা কিছু উদাহরণ দিচ্ছি। ধরেন আমি এখানে লিখলাম
দক্ষিণায়ন। দক্ষিণায়ন আমি লিখলাম ক্ষেপণাস্ত্র। আমি এখানে লিখলাম ধরেন নারায়ণ, ক্ষেপণাস্ত্র, দক্ষিণায়ন, উত্তরায়ণ, বর্ণায়ন, অর্থায়ন, এক, দুই, তিন, চার, পাঁচ। এই পাঁচটা একটু করেন তো। হ্যাঁ, এই পাঁচটাতে কি হবে বানান বলেন। তার আগে আপনাদের একটা জিনিস শিখায় আসি। দেখি পরে ফাঁকা রেখেছি না, এখানে ফাঁকা রেখেছি, এখানে দেখি আমরা। ও এখানে অনেক অনেক শব্দ আছে না। এটা মুছে ফেলি, আমার মনে হয় এটা আপনাদের লাগবে না। রন নিচে হস মানে হচ্ছে রেফ, তন নিচে হস মানে খণ্ডত্ব, হর নিচে হস মানে হচ্ছে বিসর্গ হয় আর কি। আচ্ছা, এটা উচ্চারণের ক্ষেত্রে এটা আমি না লিখি। তারপরে হচ্ছে ওর নিচে হস মানে হচ্ছে অনুস্বার। এই যে ম আমি লিখলাম, মর উপরে আমি রেফ দিলাম। যে বর্ণের উপর রেফ দেয়া হয় তার আগে র হিসাব করতে হয়। এর মানে হচ্ছে রহস, রহস প্লাস ম। আমি লিখলাম কর উপরে রেফ, মানে রেফ, তার মানে হচ্ছে রহস প্লাস ক। অর্থাৎ যে বর্ণের উপর রেফ থাকে তার আগে রহস হিসাব করতে হয়। এই রেফটা কিন্তু একটা অ্যারো চিহ্ন বা একটা তীর চিহ্ন। এই যে তীর চিহ্ন সে দেখাই দিতেছে যে কোন পাশে রহস হিসাব করতে হবে। মানে আমার যে রেফের যে চেহারাটা দেখেন, এটা কেন এরকম হলো না? এরকম হলে এটা কি হইতো? এরকম হলে রহসটা কোথায় হইতো? রহসটা এখানে হইতো। রহসটা কি এখানে? কেন এরকম হলো না? এরকম হলে রহস কোথায় হইতো? নিচে। কেন এরকম হলো না? এই চিহ্নটা কেন এরকম আড়াআড়ি বা তির্যক হলো? কারণ সে কিন্তু দেখাই দিতেছে, এই যে দেখাই দিতেছে যে আপনি এই পাশে আপনি কি করেন? রহস্য হিসাব করেন। এই যে আমি তীর চিহ্নটা কি করছি? দেখাই দিচ্ছি। ব্যাপারটা কি বুঝতে পেরেছেন? তাহলে আপনার রহস্য হিসাব করতে যদি ভুল করেন, অর্থাৎ রেফ কোন পাশে আছে এটা হিসাব করতে যদি ভুল করেন, তাহলে আপনাদের বানানগুলো কিন্তু হবে না। তাহলে দক্ষিণায়নে আমার এটা হচ্ছে মে, তাহলে এটা হচ্ছে মে। এইটাকে আমি এটার সাথে এটা তো একদম পাশাপাশি বসে আছে, এর জন্য কোনো ভায়া নাই। আপনার পাশে যদি আপনার মেয়ে বসে থাকে, ধরেন আপনি একটা ছেলে, আপনার পাশে যদি মেয়ে থাকে,
আপনার কিন্তু আর অন্য কারো প্রয়োজন নাই, দোতালির প্রয়োজন না, দূতের প্রয়োজন নাই, আপনার কিন্তু রিলেশনটা হয়ে যাবে কিন্তু। তাহলে আপনার কিন্তু এখানে কী গেছে, রিলেশনটা হয়েছে দক্ষিণায়ন। তাহলে যে এই একদম পাশাপাশি ছিল, তার জন্য কোনো ভাইয়ার দরকার নাই, তার জন্য কিন্তু কোনো কোনো চুম্বকের প্রয়োজন, ছেলের প্রয়োজন নাই। তাহলে একেবারে এই যে মেয়েটা যদি একেবারে এই নর সাথে সাথে থাকে, সাথে সাথে তার রিলেশনটা হয়ে যাবে, সাথে সাথে রিলেশনটা হয়ে গেছে, সাথে সাথে রিলেশন হয়ে গেছে। এবার তাহলে আমরা হচ্ছি ধরেন এইটাকে এখন আমরা হচ্ছে ওই নর কাছে পৌঁছাবো। প্রথমে হচ্ছে তো আমি এই নকে পৌঁছাইছি। এবার আমরা দেখি পরবর্তী নতে, তো পরবর্তী নতে প্রথমেই যখন আমি এখানে গেলাম, এই পর্যন্ত যখন গেলাম তখনই এখানে 0 হয়ে গেল। এখানে কিন্তু এই যখন এই যে এটার সাথে রিলেশন হলো, এখন যখন আমি আবারও যখন এই মেয়েটাকে এর কাছে পৌঁছাইবার চাইতেছি, আরেকটা নর কাছে পৌঁছাইতেছি, তখন এটা কি করবে, সে কি এই নরকে বাধা দিবে না, এই মূর্ধন্য বাধা দিবে না যে আমার সাথে তোমার রিলেশন হয়েছে, এখন তুমি আরেকটা নর সাথে রিলেশন করতে চাইতেছো? সম্ভব না। তাছাড়া এই মূর্ধন্য ন বা দন্ত ন কোথায় আছে? কাঠের মধ্যে আছে। সুতরাং এইখানে আমার প্রথমেই যদি আমার মূর্ধন্য হয়ে যায়, এই নটা কিন্তু পুরো বাধা দিবে অন্যদিকে আর যাইতে, এইখানে কিন্তু সে আর পরিবহন করবে না। অন্তস্থটি কিন্তু ঠিকই পরিবহন করতো, কারণ অন্তস্থ হচ্ছে একজন লোহা, অন্তস্থ পরিবহন করতো এই ক্ষীয়টাকে, কিন্তু ক্ষীয়টাকে কে পরিবহন করছে না, এই জায়গাটুকু কে পরিবহন করছে না, এই জায়গাটুকু হচ্ছে এই মূর্ধন্য পরিবহন করছে না, কারণ আমরা মূর্ধন্য জানি যে মূর্ধন্য একটা কাঠ বা মূর্ধন্য একটা হিজড়া। যেহেতু এই মূর্ধন্যের সাথে এই ক্ষীয়টার সম্পর্ক তৈরি হয়ে গেছে, তখন এই মূর্ধন্যটা কী করছে, বাধা দিচ্ছে। তো এইটার একটা শর্টকাটটা হচ্ছে যে শব্দের শুরুতে যদি আপনি একটা মূর্ধন্য পেয়ে যান, শব্দের শুরুতে, হ্যাঁ, তাহলে পরেরটা 100% শিওর কী হবে, দন্তন্য হবে। মনে রাখতে হবে পাশাপাশি দুইটা মূর্ধন্য হয় না। প্রথমে যদি একটা মূর্ধন্য পাই, পরেরটা 100% শিওর দন্তন্য। তাহলে আমার হচ্ছে কি মূর্ধন্য প্লাস দন্তন্য, অর্থাৎ প্রথমে একটা শব্দের শুরুতে আপনি একটা মূর্ধন্য পেয়ে গেছেন, তারপরটা 100% হবে দন্তন্য। ঠিক আছে? তাহলে দক্ষিণায় প্রথমে আরও যখন মূর্ধন্য পেয়ে গেছি, এরপরটা কী হয়ে যাবে, দন্তন্য হয়ে যাবে। তাহলে ক্ষেপণাস্ত্র হচ্ছে এইটা হচ্ছে আমার কি, এইটা হচ্ছে আমার মেয়েটাকে আমি কার কাছে পৌঁছাবো, নর কাছে পৌঁছাবো। দেখি তো নর কাছে পৌঁছাতে পারি কিনা। পৌঁছাতে পারি। কেন পৌঁছাতে পারি? কারণ মাঝখানে হচ্ছে পটা কিন্তু পরিবহন করবে, মাঝখানে কাঠ চলে আসলে পরিবহন করবে না। উত্তরায়ণ, তাহলে এই রটাকে আমি কার কাছে পৌঁছা দেবো, নর কাছে পৌঁছায় দেবো। পৌঁছাতে কি পারতেছি? হ্যাঁ পারতেছি, কারণ আমার মাঝখানে হচ্ছে অন্তস্থ হচ্ছে একটা লোহা, সে পরিবহন করবে, তার মানে এখানে হবে মূর্ধন্য। তারপর হচ্ছে এই যে বর্ণায়নটা যদি আপনি এভাবে ভাঙেন, তাহলে কি হয়, বর্ণায়ন, এই বানানটা এরকম হতো। তাহলে এখন দেখেন তো, এই যে রটা আছে, এই রটা একদম সাথে সাথে আছে। তাহলে সাথে সাথে যদি থাকে, ইমিডিয়েট যদি পরে থাকে, তাহলে ইমিডিয়েট পরে থাকলে তো সে পাশাপাশি বসে আছে, সে কিন্তু কেমিস্ট্রিতে তৈরি করবে। তাহলে আমার কি হবে, এই নটা মূর্ধন্য হয়ে যাবে। আর তাহলে প্রথমে একটা মূর্ধন্য পেয়ে গেলে তারপরে নটা অবশ্যই কী হবে, দন্তন্য হবে। এই জন্য বর্ণায়নে প্রথমে মূর্ধন্য, তারপর হচ্ছে দন্তন্য। অনেকে আমরা এইভাবে পড়াই যে আয়ন যদি শেষে থাকে তাহলে সেখানে মূর্ধন্য হয় না। আয়ন শেষে থাকলে সবসময় মূর্ধন্য হয় না, কখনো মূর্ধন্য হবে, কখনো দন্তন্য হবে। অর্থায়ন যদি আমরা দেখি, একটু ভাগ করি, তাহলে এই দেখুন অর্থায়ন, রেফের মান নির্ণয় করতেছে আর কি, অর্থায়ন, তাই না? আচ্ছা, অর্থায়ন। এখন এইটাকে আমরা এই পর্যন্ত পৌঁছাতে পারবো না, কারণ এই যে প্রথমে কি আছে, থ হচ্ছে কাঠের মধ্যে, ঠ কি করবে, বাধা দেবে। ঠিক আছে? তাহলে এই যে আমি যে কটা করে দিয়েছি, দক্ষিণায়ন, ক্ষেপণাস্ত্র, উত্তরায়ণ, বর্ণায়ন, অর্থায়ন, কে বুঝতে পেরেছেন? মনে রাখবেন, শব্দের শুরুতে যদি একটা মূর্ধন্য পাওয়া যায়, তাহলে পরেরটা অবশ্যই দন্তন্য হয়। কেন দন্তন্য হয়? কারণ এই যে প্রথম যে মূর্ধন্যটা আছে, সে তো একটা কাঠ, সে সবসময় এই রিলেশনটা গড়তে দেবে না, সে পরিবহন করবে না। মনে রাখতে হবে যে এই চুম্বক বা মেয়ে আর যে এই যে দন্তন্য বা দন্তন্য আছে, এর মাঝখানে যদি কোনো একটা কাঠ চলে আসে, তাহলে সেখানে দন্তন্য আসবে। আর যদি মূর্ধন্য মানে কাঠ না এসে এই লোহাগুলো আসে, তাহলে সেখানে হবে দন্তন্য। এই হলো ব্যাপার আর কি। ব্যাপারটা কে বুঝতে পেরেছেন? সবাই কি বুঝতে পেরেছি? আচ্ছা, সবাই যদি বুঝতে পারি, তাহলে এইবার আমরা চলে যাচ্ছি হচ্ছে, কেন যে বেশি কাগজ নেই নাই। তাহলে এই যে দেখেন, এই যে অপেক্ষমান, এই যে ক্ষীয়
ক্ষিয়র পরে হচ্ছে এটা নিয়ে, এই যে আমরা লাল কলম নিয়ে নিই। এই যে ক্ষিয়, এই ক্ষিয়টা তো হচ্ছে মেয়ে, তাই না? তাহলে এই ক্ষিয়টা দেখেন এই পর্যন্ত নিতে পারবো কেন? এই যে ম হচ্ছে পরিবহন করে, কারণ ম একটা লোহা। এই দেখেন আবর্তন, আমি যখন বললাম আবর্তন বানান, তাহলে আবর্তন, আবর্তন, যে বর্ণের উপর রেফ থাকবে তার আগে হচ্ছে র। তাহলে আমার রহসটা কোথায়? এইখানে। তাহলে আমার এইখান থেকে এই পর্যন্ত আমি নিতে পারবো না? পারবো না, কারণ মাঝখানে কি আছে? ত আছে। এই জন্য কিন্তু আবর্তন বানানে কি আছে? এই যে এইখানে কিন্তু র ছিল, এখানে র ছিল, নিতে পারবো না তো এর জন্য। তারপরে হচ্ছে আমি চলে যাচ্ছি হচ্ছে এগুলো, এগুলো পরে বলাচ্ছি। বনায়ন, বনায়নের মধ্যে মেয়েই নাই, বনায়নে কি নাই? কোনো মেয়েই নাই, সুতরাং সেখানে দন্তন হবে। অগ্রহায়ণ, এই যে রফালা, রফালা কিন্তু বর্ণের পরে বসে। এই গয় রফালা মানে হলো গ প্লাস র। আর যে গর উপর যদি রেফ দিতাম তাহলে সেটা হচ্ছে কি প্রথমেই র, তারপর হচ্ছে গ। মনে রাখতে হবে রেফ হচ্ছে বর্ণের আগে আর রফলা হচ্ছে বর্ণের পরে। ফলা হচ্ছে পরে, রেফ হচ্ছে আগে, রেফ আগে ফলা পরে, রেফ আগে ফলা পরে, এইভাবে বলেন। তাহলে আমার এইখানে যে ঘটনাটা ঘটেছে, কোনটা দেখাচ্ছিলাম জানি? অগ্রহায়ণ। তাহলে আমার এইখানে হচ্ছে র আছে, তো এইখানে যেহেতু র আছে তাহলে আমি এই রটাকে এই পর্যন্ত পৌঁছাতে পারবো? হ্যাঁ পারবো, কারণ মাঝখানে হচ্ছে হ, মাঝখানে হচ্ছে অন্তস্থ, দুইটাই হচ্ছে লোহা, তাহলে তারা পরিবহন করবে। এখানে কোনো কাঠ যেহেতু আসে নাই, হিজড়া যেহেতু আসে নাই, সুতরাং এখানে পরিবহন করবে এবং কেমিস্ট্রিটা হবে। গ্রহায়নও সেম জিনিস, তারপর হচ্ছে রূপায়নও সেম জিনিস আলোচনা করেছি, নারায়ণও সেম জিনিস, ত্রিহায়নও সেম জিনিস, প্রধান, এই দেখেন প্রধানটা কিন্তু এই পর্যন্ত আমি নিতে পারছি না। কেন নিতে পারছি না? এই যে মাঝখানে ধ আছে, ধ তো একটা হিজড়া বা কাঠ, এই জন্য কিন্তু এই যে পরে র ফালা থাকার পরে এটা কিন্তু দন্তন্য হয়েছে। প্রণয়, এটা একদম পাশাপাশি আছে, আর পাশাপাশি থাকলে অবশ্যই মূর্ধন্য। স্মরণ, এই যে র এবং নস পাশাপাশি আছে। রথারোহণ, এই রয়ের, এই রর পরে তো কিছু নাই, তাহলে আমাদের হিসাব করতে হবে এই রটা। তাহলে এই রর পরে হচ্ছে দেখেন মূর্ধন্য আছে, কেন আছে? কারণ মাঝখানে কি আছে? হ আছে। তারপরে দেখেন এই যে রটা আছে, এই রর পরে হচ্ছে ব আছে, তারপরে হচ্ছে হ আছে, দুইটাই হচ্ছে কাঠের জন্য পরিবহন করেছে। সর্বাঙ্গীন, তাহলে এই সর্বাঙ্গীন যদি হয় তাহলে এইখানে হচ্ছে রহস, তাহলে এইখানে যদি রহস থাকে তাহলে ব আছে, তারপরে উ আছে, গ আছে, সবগুলা হচ্ছে পুরুষ বা হচ্ছে লোহা, এরা পরিবহন করবে, এই জন্য কি হয়েছে? মূর্ধন্য হয়েছে। রাবণ, এই যে রটা এই পর্যন্ত আমি নিতে পারবো কারণ ব হচ্ছে পরিবহন করে। শ্রাবণ, এখানে যে রটা আছে, রটা কিন্তু আমি এই পাশে নিতে পারবো কারণ ব আছে, ব পরিবহন করে। ক্ষরণ, এই যে একদম পাশাপাশি সাথে সাথে আছে, এই জন্য মূর্ধন্য হবে। তারপরে যে ক্ষেপণাস্ত্র, তাহলে এই যে এই পর্যন্ত আমি কি করতে পারবো? নিতে পারবো, কারণ মাঝখানে হচ্ছে প আছে। তো পারা যাবে না? পারা যাবে কি? পারবেন? যদি পারেন তাহলে আপনাদের আর কিছু বানান আমি দিই, কিছু বানান আমি দিচ্ছি। সায়ান্ন, আচ্ছা তার আগে একটা জিনিস আপনাদেরকে একটু লিখতে দিই, আপনাদের এই বর্ণটা লিখতে দিতে পারে, যুক্ত বর্ণ। আমাকে আপনারা এইটা বলেন যে এইটা সমান কি? এক, এটা এক, দুই, এইটা সমান কি? এই দুইটা যুক্ত বর্ণ আমাকে একটু ভেঙে লেখান, 1 নম্বর 2 নম্বর, এই দুইটা যুক্ত বর্ণ একটু ভেঙে দেখান। এই দুইটা একটু যুক্ত বর্ণটা ভাঙেন তো প্লিজ। তাড়াতাড়ি, ক্লাস কিন্তু অনেক হয়ে গেছে, 53 মিনিট হয়ে গেছে, আমাকে আরও 20 মিনিট 30 মিনিটের মধ্যে ক্লাস শেষ করতে হবে, 30 মিনিট দ্রুত। আমি টাইম নিচ্ছে না, এখন থেকে ফাস্ট পড়াবো। হ্যাঁ, এক নম্বর 2 নম্বর দিয়ে দেন। হিমালয়, হিমু, 1 নম্বর 2 নম্বর দিয়ে দেন। এক নম্বর 2 নম্বর না দিয়ে দিলে আমি বুঝবো না। আচ্ছা বাবা, ভেঙে
অথবা অথবা যুক্ত বর্ণটাকে লিখে নিতে হবে, যুক্ত বর্ণটাকে লেখেন, লেখার পরে তবে করেন। আমরা যে বলেছিলাম মনে আছে, দন্তন্য একটা পূর্ণমাত্রাযুক্ত বর্ণ, আর মূর্ধন্য একটা হচ্ছে অর্ধমাত্রাযুক্ত বর্ণ। এখন যার মাত্রা অর্ধ সে কিন্তু গরিবস, সে কি গরিবস। আর যার মাত্রা পূর্ণ সে কিন্তু বড়লোকস, তাই না, সে হলো ধনী, বড়লোকস। তাহলে সে যেহেতু বড়লোকস, তা বড়লোকস যারা আছে এরা সবসময় কোথায় বসে, এই দেখবেন এরা ঘাড়ে চেপে বসবে। বড়লোক সবসময় কোথায় চেপে বসে, ঘাড়ে চেপে বসে, গরিবদের ঘাড়ে চেপে বসে। তাহলে এই যে ঘাড়ে চেপে যেহেতু বসছে তার মানে সে বড়লোক, ঠিক আছে, সে হচ্ছে কিন্তু বড়লোক। আর যখন যে গরিব, গরিব যে সে কিন্তু পায়ের কাছে কি থাকে, ঝুলে থাকে, পায়ের কাছে ঝুলে থাকে। এই দেখেন পায়ের কাছে ঝুলে আছে যে, এটা যেহেতু সে পায়ের কাছে ঝুলে আছে সুতরাং সে হচ্ছে গরিবস। আর গরিবস হচ্ছে মূর্ধন্য ন। তাহলে যেটা পায়ের কাছে ঝুলে আসে সে হচ্ছে গরিবস, আর মূর্ধন্য হচ্ছে গরিবস, কারণ তার মাত্রা হচ্ছে অর্ধ। আর যে হচ্ছে বড়লোক সে ঘাড়ে চেপে বসে। তাহলে এই যে এখানে দেখেন ঘাড়ের মধ্যে চেপে বসেছে, কে ঘাড়ে চেপে বসেছে, দন্তন্য চেপে বসেছে, কারণ সে বড়লোক, তার মাত্রা হচ্ছে ডবল, তার মাত্রা হচ্ছে পূর্ণমাত্রা। এই যে দেখেন পূর্ণমাত্রা, পূর্ণমাত্রা, পূর্ণমাত্রা। তাহলে ঘাড়ে চেপে যখন বসবে, উপরে যখন বসবে তখন বড়লোকসটা হবে, বড়লোকস মানে হচ্ছে দন্তন্য। আর যখন পায়ের কাছে ঝুলে থাকবে তখন সে হবে অর্ধমাত্রাযুক্ত মূর্ধন্য। ঠিক আছে, তো এইভাবে আমরা মনে রাখতে পারি। এখন তাহলে আমরা এই কয়টার বানান আমরা করব, এই কয়টা বানান আপনাদের লিখতে দিতে পারে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট। নাম্বার 1 সায়ান্ন, আমি সবগুলো একরকমভাবে লিখছি। নাম্বার 1, নাম্বার 2 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে মধ্যাহ্ন, 3 নাম্বার হচ্ছে প্রাণ্য, 4 নাম্বার হচ্ছে 5 নাম্বার হচ্ছে অপরাহ্ন, 6 নাম্বার হচ্ছে পূর্বাহ্ন। এই 6টা বানান আপনারা একটু কারেকশন করেন তো, কে কে করতে পারবেন? সায়াহ্ন, মধ্যাহ্ন, প্রাহ্ন, পরাহ্ন, অপরাহ্ন, পূর্বাহ্ন, এই 6টা বানান। সায়াহ্ন, মধ্যাহ্ন, প্রাহ্ন, পরাহ্ন, অপরাহ্ন, পূর্বাহ্ন। সায়াহ্ন, 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 মধ্যাহ্ন, প্রাহ্ন, পরাহ্ন, অপরাহ্ন, তারপর হচ্ছে কি পূর্বাহ্ন। আচ্ছা, আমরা যদি চুম্বক তত্ত্ব অনুযায়ী দেখি তাহলে দেখেন এই সায়াহ্নর মধ্যে কিন্তু সায়াহ্নর মধ্যে কোনো চুম্বকই নেই, অর্থাৎ মেয়ে নেই। যেখানে মেয়ে নেই সেখানে আকর্ষণ নেই, 100% শিওর দন্তন্য। আর দন্তন্য কোথায় বসে, দন্তন্য যেহেতু বড় লোক সে ঘাড়ে চেপে বসে, তার মানে সে ঘাড়ে চেপে বসছে। মধ্যাহ্ন যখন আমি দেখছি এইখানে কিন্তু এই মধ্যাহ্নর মধ্যে কিন্তু কোনো চুম্বকই নেই। আর যেখানে চুম্বক নেই 100% শিওর কী হয়ে যাবে, দন্তন্য হয়ে যাবে। তাহলে দন্তন্য কোথায় বসে, দন্তন্য উপরে বসে, এই ঘাড়ে চেপে বসে, তার মানে এটাও ঠিক আছে। প্রাহ্ন, তার মানে এখানে কিন্তু মেয়ে আছে যে র র, তো রর পরে আছে হ, হর পরে কি ন, তার মানে এই হটাকে পরিবহন করে। তাহলে যেহেতু পরিবহন করে তার মানে হচ্ছে সে এখানে আকর্ষণ হবে, অর্থাৎ কেমিস্ট্রিটা হবে। কেমিস্ট্রি যদি হয় তাহলে মূর্ধন্য হবে। তাহলে হর সাথে মূর্ধন্য কোথায় বসে, হর সাথে মূর্ধন্য এই যে নিচে বসে, কারণ মূর্ধন্য গরিবস, হর সাথে সে নিচে ঝুলে থাকবে। পরাহ্ন, এই দেখেন এই পর্যন্ত কিন্তু আপনি কানেকশানটা পাবেন, হচ্ছে কানেকশান দেবে। হ যদি কানেকশান দেয় তাহলে মূর্ধন্য হয়। তাহলে মূর্ধন্য বসলে কোথায় বসবে, মূর্ধন্যটা কোথায় বসে, নিচে বসে। অপরাহ্ন, এখানে কানেকশানটা পাবে, তাহলে মূর্ধন্যটা কোথায় বসবে,
মূর্ধন্যটা নিচে, মূর্ধন্য বসবে, তার মানে নিচে বসবে। পূর্বাহ্ন, তাহলে এইখানে যদি র হস থাকে তাহলে এইখান থেকে এই পর্যন্ত আছে কি ব আছে আর হচ্ছে হ আছে, তার মানে এরা ব এবং হ পরিবহন করে। তাহলে পরিবহন যদি করে তাহলে সেখানে কী হবে, মূর্ধন্য হবে। তাহলে মূর্ধন্য কোথায় বসে, নিচে বসে, কারণ সে হচ্ছে গরিবস। এইটাও যদি মনে না থাকে তাহলে খুব সহজে এভাবে মনে রাখবেন যে এই 6টা বানানের মধ্যে যে কয়টার মধ্যে শুধু 2টার মধ্যে র নাই। দেখেন এটার মধ্যে কিন্তু র আছে, এই যে র ফলা, এটার মধ্যে কিন্তু আছে কি র আছে, একদম ডাইরেক্ট র, এটার মধ্যে একদম ডাইরেক্ট র আছে, এটার মধ্যে কি আছে রেফ আছে, এদের মধ্যে রেফ, এর মধ্যে হচ্ছে র, রেফ র র র মানে র ফলা। তার মানে 4টার মধ্যে যে 4টার মধ্যে র ফলা আছে, যে 4টার মধ্যে র বা র ফলা বা র আছে সেইখানে বসতেছে মূর্ধন্য ন। আর এই 2টার মধ্যে তো একেবারে কোনো চুম্বকই নেই, অর্থাৎ রি রস কিছুই নাই। রি রস যদি কিছু নেই 100% শিওর কী হয়ে যাবে, দন্তন্য হয়ে যাবে। আর দন্তন্য কোথায় বসে, দন্তন্য হচ্ছে উপরে, এই যে ঘাড়ে চিপে বসে, দন্তন্য ঘাড়ে চিপে বসে। পারা যাবে না, যাবে না, আশা করছি পারা যাবে। ওকে, তাহলে এইবার হচ্ছে আমরা একেবারে নিয়মে চলে যাচ্ছি। এই দেখেন সাধারণভাবে এই যে রি র স এর পরে মূর্ধন্য হয়, এই যে ইমিডিয়েট পরে থাকলে কি হবে, মূর্ধন্য হবে, ইমিডিয়েট পরে মূর্ধন্য হবে। প্র পরি পরা নির এই 4 উপসর্গের মূর্ধন্য হবে। কেন হবে, কারণ এখানে কি আছে র, এখানে কি আছে র, এখানে কি আছে র, এখানে কি আছে র, এই জন্য তাহলে 100% সে কী হচ্ছে, মূর্ধন্য হচ্ছে। ট বর্গের সাথে এখন মনে রাখতে হবে, এখন একটা জিনিস আপনাদের বোঝাচ্ছি, এটা মুছে ফেলি, এটা মুছে ফেলি। আচ্ছা, এটা মোছার আগে আরও 6টা বানান শেখায়। এই 6টা বানান ভুল করে না এমন মানুষ বাংলাদেশে খুঁজে পাওয়া দুষ্কর। অধ্যাপক থেকে শুরু করে সবাই এইখানে এই বানানটা কি করে, ভুল করে। তাহলে আমরা এটা যদি করি, হ্যাঁ, তাহলে প্রথমে হচ্ছে আমরা এখানে লিখব যে মূর্ধন্য ন, এখানে লিখবো হচ্ছে আমরা দন্তন্য। 6টা বানান এখন আমি শেখাচ্ছি। একটা হচ্ছে ধরেন আমি বললাম দারুণ, কি বললাম, দারুণ। তারপরে ধরেন আমি বললাম ধারণ, তারপরে আমি লিখলাম ধারণা, এখানে লিখলাম হচ্ছে দরুন, এখানে লিখলাম হচ্ছে ধরন, এখানে লিখলাম ধর্ণা। দেখেন ধরন 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 সবগুলো হচ্ছে ধরন, দ বা ধরন, সবগুলো একরকম বানান। তারপরেও এই 3টার মধ্যে কি হচ্ছে, মূর্ধন্য হচ্ছে, আর এই 3টার মধ্যে কি হচ্ছে, দন্তন্য হচ্ছে। সবগুলো বানান উচ্চারণ একেবারেই কাছাকাছি, সবগুলোর মধ্যে দ অথবা ধ আছে, র এবং ন আছে, দ অথবা ধ র ন, সবগুলোর মধ্যে দ র ন ধ র ন ধ র ন দ র ন ধ র ন ধ র ন, সবগুলো একরকম, 6টা বানান একরকম। এখন 3টার মধ্যে হচ্ছে 3টার মধ্যে হচ্ছে মূর্ধন্য আর 3টার মধ্যে দন্তন্য। নিয়ম অনুযায়ী, চুম্বক তত্ত্ব অনুযায়ী তো আমার হচ্ছে এখানে র এর পরে ন মূর্ধন্য হওয়ার কথা ছিল, র এর পরে ন মূর্ধন্য হওয়ার কথা ছিল, র এর পরে ন মূর্ধন্য হওয়ার কথা ছিল, কারণ ইমিডিয়েট পরে আছে, তাদের কেমিস্ট্রিটা হওয়ার কথা। কিন্তু এখানে কি হচ্ছে, দন্তন্য হচ্ছে। কেন দন্তন্য হচ্ছে, মনে রাখতে হবে এই যে নত্যবিধান বা এই যে বানানের নিয়ম, এইটা নির্ভর করে তৎসম শব্দের উপর। আমরা যে নিয়মটা শিখছি সেটা হচ্ছে তৎসম শব্দের কোন জায়গায় নত্যবিধান মানে হচ্ছে দন্তন্য ভার্সেস হচ্ছে মূর্ধন্য ন, অর্থাৎ তৎসম শব্দের কোন জায়গায় দন্তন্য হবে আর কোন জায়গায় মূর্ধন্য হবে তাকে বলা হচ্ছে নত্যবিধান। ঠিক আছে, আপনারা যে আর্টিকেল বলেন, কোন জায়গায় আর্টিকেল হবে আর কোন জায়গায় আর্টিকেল হবে না, এই দুইটাই কিন্তু আর্টিকেলের নিয়ম। ঠিক তেমনি আমার কোন জায়গায় দন্তন্য বসবে, কোন জায়গায় মূর্ধন্য বসবে, এই যে নিয়ম তাকে বলা হয় নত্যবিধান। তাহলে এইখানে আমরা মনে রাখবো যে দারুণ, ধারণ, ধারণা, এই কয়টা হচ্ছে তৎসম শব্দ, তৎসম শব্দ। তাহলে আমার নত্যবিধান শুধু একমাত্র তৎসম শব্দের জন্য প্রযোজ্য, তৎসম শব্দের জন্য প্রযোজ্য। কিন্তু আমার এইখানে যেগুলো আছে এই কয়টা হচ্ছে অতৎসম শব্দ, কি অতৎসম শব্দ। আর আমার মূর্ধন্য ন, মনে রাখবেন যে মূর্ধন্য ন সবসময়, মূর্ধন্য ন এবং মূর্ধন্য স সবসময় তারা তৎসম শব্দে বসবে, অন্য কোনো শব্দে বসবে না, অন্য কোনো শব্দে বসার কোনো
চান্স নাই। আর এইখানে মনে রাখতে হবে যে দন্ত ন সমান হচ্ছে দন্ত স, এরা হচ্ছে একটা কাপল, আর হচ্ছে মূর্ধন্য ন সমান হচ্ছে মূর্ধন্য স। যে জায়গায় দন্তন্য বসে সে জায়গায় দন্তস্ব বসে, যে জায়গায় মূর্ধন্য বসে সেই জায়গায় মূর্ধন্য স বসে, যে জায়গায় মূর্ধন্য বসে সেই জায়গায় কি বসে? মূর্ধন্য স বসে। যে জায়গায় মূর্ধন্য ন বসে না সেই জায়গায় মূর্ধন্য স বসবে না, যে জায়গায় দন্ত ন বসে সেই জায়গায় দন্ত স বসে। ধরেন আমি একটা নিয়মে বললাম যে এখানে দন্ত ন বসে, তাহলে ওইখানে ধরেন হুট করে একটা স প্রয়োজন লেখার, তাহলে যেখানে দন্তন্য আমার যে নিয়মের কারণে আমি দন্তন্য লিখেছি সেইখানে যদি কোনো স আসে 100% শিওর দন্ত স আসবে। ধরুন কোনো একটা নিয়মের কারণে আমি সেখানে মূর্ধন্য ন লিখেছি, কোনো মূর্ধন্য লেখার পরে ওখানে আমার একটা শব্দের পরে একটা শব্দতে আমার একটা স লেখার প্রয়োজন পড়েছে, সেই হলো 100% শিওর কী হবে? মূর্ধন্য স আসবে। মনে রাখতে হবে এটা। তাহলে আরও কাপল বর্ণ আমরা একটু চিনে রাখি। মনে রাখবেন যে রস্যই সমান হচ্ছে রস্য ও, অর্থাৎ যে নিয়মের কারণে আমার রস্যই বসে সেই একই নিয়মের কারণে কী বসবে? রস্যও বসবে। ধরেন আমি বললাম এইখানে দীর্ঘ বসে না, তার মানে কি বসবে না বলেন তো? ধরেন আমি বললাম এখানে দীর্ঘইকার বসে না, তার মানে হচ্ছে এখানে দীর্ঘকারও বসবে না। তাহলে বাংলা বর্ণমালায় এই যে চারটা কাপল আছে, এই চারটা কাপলকে আমাদের অলওয়েজ কী করতে হবে? চিনে রাখতে হবে, মনে রাখতে হবে। দন্তন্য সমান হচ্ছে দন্তস্ব, মূর্ধন্য ন সমান হচ্ছে মূর্ধন্য স, রস্যই সমান হচ্ছে রস্য এবং দীর্ঘই সমান হচ্ছে দীর্ঘ ও। যে নিয়মের কারণে রস্যইকার হয় না সেই একই নিয়মের কারণে রস্যকার হবে না। আমি বললাম যে এইখানে হচ্ছে দীর্ঘইকার বসে, তার মানে এখানে কি বসবে? দীর্ঘকারও বসবে। ঠিক আছে? তো একটা কথা মনে রাখতে হবে আমাদের যে বিদেশি শব্দে কোনো অবস্থাতে মূর্ধন্য হয় না, তাহলে মূর্ধন্য না হওয়া মানে সেখানে মূর্ধন্য স হবে না, মূর্ধন্য স হবে না। বিদেশি শব্দে মূর্ধন্য না হয় না, মূর্ধন্য স হয় না, দীর্ঘইকার হয় না এবং দীর্ঘকার হয় না। এই চারটা জিনিস কোনো অবস্থাতেই বিদেশি শব্দে হবে না। এইগুলো শুধু তৎসম শব্দ বসে। কোথায় বসে? শুধু তৎসম। তার মানে কোনো একটা শব্দের মধ্যে আপনি যখন দেখলেন মূর্ধন্য ন 100% শিওর তৎসম শব্দ, যখন দেখলেন মূর্ধন্য স 100% শিওর তৎসম শব্দ, কারণ তৎসম ছাড়া এগুলো অন্য কোথাও বসে না। তাহলে আমার যে দরুন এটা কিন্তু একটা ফার্সি অনুসর্গ। কী অনুসর্গ? ফার্সি অনুসর্গ। আর ধরন এবং ধরনা এই দুটো হচ্ছে বাংলা শব্দ। ধরন এবং ধরনা যদি বাংলা শব্দ হয়, ফার্সি দরুন যদি ফার্সি অনুসর্গ হয়, তাহলে এগুলো তো তৎসম না। যেহেতু এগুলো তৎসম না, তাহলে আমি সেখানে কি দিতে পারবো না? মূর্ধন্য দিতে পারবো। মূর্ধন্য একমাত্র মূর্ধন্য এবং মূর্ধন্য স একমাত্র তৎসম শব্দে বসবে, অন্য কোনো শব্দে বসবে না। অতৎসমতে কোনো অবস্থাতে মূর্ধন্য ন বসবে না, মূর্ধন্য স বসবে না, 100% শিওর বসবে না, না না। ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে আমার এই তিনটা শব্দ হচ্ছে কি বলে, একটু মুছি, এই তিনটা শব্দ হচ্ছে আমার তৎসম। এই জন্য এখানে আমার বসতেছে কি? মূর্ধন্য ন, আর এটা হচ্ছে অতৎসম, এই জন্য দন্তন্য বসছে। কীভাবে মনে রাখবেন? দেখেন এগুলো সবগুলোর পর একটা করে আ আছে, এই যে আ আ আ, কিন্তু এখানে কিন্তু আ নাই, এখানে আছে অ, দো ধো, কি আছে আ। তাহলে আপনারা মনে রাখবেন যে এই 6টা বানানের ক্ষেত্রে শুরুতে যদি আ থাকে, শুরুতে কি আকার থাকে, তাহলে আকার লিখে দিই। আকার থাকলে, শুরুতে আকার থাকলে মূর্ধন্য ন, আর শুরুতে আকার না থাকলে কি? না থাকলে দন্তন্য। এই দেখেন আকার আছে, এই যে ধা ধা ধা, এখানে কি আছে? ধ ধ ধ, তাহলে আকার নাই। তাহলে যে কটার মধ্যে আকার আছে সেখানে মূর্ধন্য ন, আর যে কটার মধ্যে আকার নাই সেখানে হচ্ছে দন্তন্য। এইভাবে আমরা এখানে মনে রাখবো। ঠিক আছে? এইভাবে আমরা কি করব? মনে রাখবো। মনে রাখা যাবে না। একজন বলছেন, মেহেদি হাসান বলছেন যে দুর্নিবারে মেয়ে থাকলেও কেন মূর্ধন্য হচ্ছে না? কারণ এটা হচ্ছে শব্দ, কি বলে? সমাসবদ্ধ পদ। মনে রাখতে হবে সমাসবদ্ধ পদে নত্যবিধান খাটে না। সমাসবদ্ধ পদে নত্যবিধান খাটে না, এই কথাটার আবার আছে, ব্যাখ্যা আছে। সমাসবদ্ধ পদ বলতে যে পূর্বপদ এবং পরপদের মিলনস্থলে, পূর্বপদ এবং পরপদের মিলনস্থলে যদি মানে ন আসে, এই 100% শিওর দন্ত ন আসবে। কিন্তু পূর্বপদ এবং পরপদের মিলনস্থলে না, পরে দেখান কোন একটা ন আসছে, তাহলে চুম্বক তত্ত্ব অনুযায়ী যা হওয়ার কথা ছিল তাই হবে। ঠিক আছে? ওকে, তাহলে আমরা এখানে আরেকটা জিনিস বোঝাবো, সেটা হচ্ছে যে
ফ্রেন্ড সার্কেল। মনে রাখতে হবে যে এই যে ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ণ, এইখানে এরা কিন্তু একটা বর্গ বা এরা একটা সার্কেল, এর একটা বর্গ বা এর একটা সার্কেল বা এর একটা গুচ্ছ। তাহলে এই যে মূর্ধন্য ণ আছে, এটার বন্ধু হচ্ছে ঢ, এটার বন্ধু হচ্ছে ড, এটার বন্ধু হচ্ছে ঠ, এটার বন্ধু হচ্ছে ট। ঠিক তেমনি প্রত্যেকটার আমি যদি বলি ঢ এর বন্ধুকে, তাহলে ঢ এর বন্ধু হচ্ছে ড, ঢ এর বন্ধু হচ্ছে ঠ, ঢ এর বন্ধু হচ্ছে কে ট, ঢ এর বন্ধু হচ্ছে ন। এরকম প্রত্যেকে আমরা বলতে পারছি। তাহলে আমার এখানে ট, ঠ, ঢ, ঢ, মূর্ধন্য। তাহলে আমার এই মূর্ধন্য ণর বন্ধু হচ্ছে কয়টা? মূর্ধন্য বন্ধু হচ্ছে এই 4টা। ঠিক তেমনি আমি যদি লিখি ত, থ, দ, ধ, দন্ত ন, তাহলে আমার দন্ত নর বন্ধু আছে 4টা। এরকম প্রত্যেকটার এই যে এটাকে আমরা ত বর্গ বলছি, এটাকে আমরা ট বর্গ বলছি। তাহলে এই যে ত বর্গের যে দন্ত ন আছে, তাহলে এই যে দ, দ, এই যে ধ, দ, তারপর হচ্ছে কি থ, ত, এই 4 জনের বন্ধু হচ্ছে কে? এ দন্ত ন। এই 4 জনের বন্ধু হচ্ছে কে? মূর্ধন্য ণ। ঠিক আছে, এই বন্ধুর ব্যাপারটা বুঝতে পেরেছি? কেন বলছি সেটা আমি বোঝাচ্ছি। ধরেন আমি যখন লিখলাম ক্রন্দন, কি লিখলাম? ক্রো লিখলাম, ক্রো লিখলাম, ক্রন্দন। এখন তো চুম্বক তত্ত্ব অনুযায়ী কয় রফলা, তা রফলা তো কর পরে, তাহলে এই যে রফলা অর্থাৎ মেয়ে আছে, মেয়ে থাকার পরে যদি কোনো ন আসে, এটা মূর্ধন্য হওয়ার কথা ছিল, কিন্তু মূর্ধন্য কেন হয় নাই? কারণ হচ্ছে আমি যখন এখানে দন্ত ন লিখলাম, আমি দ লিখলাম আর কি, ধরেন দ লিখেছি, আমি ধরে বললাম যে দ, এই দ, তোমার সাথে আমি একটা ন দেব, একটা নকে তোমার ঘাড়ে নিতে হবে। তখন এই দ আমাকে অনুরোধ করলো, স্যার আপনি আমার ঘাড়ে একটা ধকে দিতে চান, দেন, কোনো অসুবিধা নাই। এই দেখেন আমার বন্ধু আছে একটা ন, এই নটাকে আপনি দেন, কারণ আমি আমার বন্ধুকে কাঁধে নিতে পারবো, অন্য অপরিচিত দুষ্ট ওই মূর্ধন্য ণরে আমি কাঁধে নিতে পারবো না। আমি বললাম তাহলে তোমার অনুরোধটা কি? সে বললো যে দ বলতেছে যে আমার অনুরোধ হচ্ছে, তা আমার বন্ধুই তো একটা ন আছে, এই যে এই নটাকে দেন। আমি বলছি ঠিক আছে, তোমার কথা আমাকে রাখা হলো, এই ন তোমাকে দিলাম। তখন কিন্তু আমার ওই চুম্বক তত্ত্বমত্ত যা আছে সব, ছেলে মেয়ের যত সম্পর্ক আছে সব বাদ, এখন হচ্ছে বন্ধুত্বের সম্পর্কটা হচ্ছে আসল এবং খাঁটি। যখন আমি লিখতে গেলাম ধরেন কণ্টক, কি লিখতে গেলাম? কণ্টক লিখতে গেলাম, কণ্টক আমি লিখতে গেছি, তখন আমি যে ট লিখলাম, আমি বললাম যে ট, তোমার ঘাড়ে আমি একটা নকে দিতে চাই। এই টকে বললাম যে তোমার ঘাড়ে আমি একটা নকে দিতে চাই, এই টকে বললাম। তখন ট আমাকে বলতেছে স্যার আপনি যদি আমার ঘাড়ে কোনো নকে দিতে চান তাহলে দেন, কোনো অসুবিধা নাই, তবে স্যার আমার একটা রিকোয়েস্ট আছে, আমার একটা বন্ধু আছে একটা ন। আমি বললাম তোমার বন্ধু কে? তখন বললো যে স্যার এই যে দেখেন আমার বন্ধু হচ্ছে মূর্ধন্য ণ, আপনি তারে আমার কাঁধে দেন, কারণ তারে আমি নিতে পারবো। তখন আমি বললাম ওকে ঠিক আছে, কণ্টক মানে ট, তোমার বন্ধুটাকে আমি তোমাকে দিলাম। ঠিক আছে, তাহলে আমি যখন লিখতেছি কাণ্ড, কয়কার কা ন, যখন লিখলাম আমি একটা ড লিখেছি। এখন ডকে আমি বলতেছি ড, তোমার কাঁধে আমি একটা নকে বসাবো। ড বললো ঠিক আছে বসান স্যার, অসুবিধা নাই, আপনি আমার বন্ধুটাকে বসায় দেন। আমি বললাম তোমার বন্ধুকে? সে বলে হচ্ছে মূর্ধন্য ণ। আমি লিখলাম দ, ত দিলাম এখানে। আমি বললাম যে তো তোমার এখানে আমি তোমার ঘাড়ের উপরে একজন বসাবো, একটা নরে বসাবো। তো বললো যে স্যার আমার ইটাকে বসান, আমার বন্ধুটাকে বসান। তখন এই যে তার বন্ধুটাকে বসায় দিয়েছি। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ত বর্গের সাথে অলওয়েজ যুক্তবর্ণ হিসেবে কী বসবে? দন্ত ন বসবে। সেইটা কোনো ওই যে চুম্বক তত্ত্ব যা আছে কোনো কিছুই খাটবে না। ঠিক তেমনি ট বর্গের সাথে কি বসবে? মূর্ধন্য ন বসবে। তাহলে এই যে আমার এর যে সম্পর্কটা অনুরোধটা, এই যে আমার যে এই নয়ের অনুরোধটা আমি 100% রাখতে পারবো, এইটা 100% নিশ্চিত, 100%, এটার কোনো ব্যতিক্রম নাই। অর্থাৎ ত বর্গের সাথে অলওয়েজ সারা জীবন কি বসবে? দন্ত ন বসবে। কিন্তু ট
ট বর্গের সাথে দন্ত ন নাও বসতে পারে যদি মালটা হয় বিদেশি। ধরেন আমি বললাম হচ্ছে ঠান্ডা, কি বললাম? ঠান্ডা। ঠান্ডা, তো আমি ডরে বললাম যে ড তোমার 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 কাছে তোমার ঘাড়ে আমি একটা নকে বসাতে চাই। ড বলল বসান, আমার বন্ধু আছে একটা মূর্ধন্য ন। যখনই আমি আমার মূর্ধন্য বসাইতে গেলাম তখনই বাংলা একাডেমি আমি বলছে মুরব্বী মুরব্বী। আমি বললাম বাংলা একাডেমি সমস্যাটা কি? বাংলা একাডেমি বললো যে না, আপনি এখানে মূর্ধন্য বসাইতে পারবেন না। আমি কোন বললাম কেন? কারণ এই যে ড আছে, ড সাথে মূর্ধন্য বসে। বাংলা একাডেমি বলল আপনি কি ভুলে গেছেন যে ঠান্ডা একটা হিন্দি শব্দ? কি শব্দ? হিন্দি শব্দ। হিন্দি শব্দ একটা বিদেশি শব্দ। তাহলে আপনি কোন যুক্তিতে আপনি এখানে মূর্ধন্য বসাইতে পারেন? যতই তারা ফ্রেন্ড সার্কেল থাকুক, যতই এই ড অনুরোধ করুক না কেন, এই ডর কথা শোনা যাবে না। বাংলা একাডেমি আমাকে বললো যে না, মুরব্বী মুরব্বী এই কাজটা করেন না। আমি বললাম কি সমস্যা? বলল যে আপনি কি জানেন না যে ঠান্ডা শব্দটা হচ্ছে একটা হিন্দি শব্দ? আর আপনি কি এটা জানেন না যে মূর্ধন্য ন একমাত্র তৎসম শব্দের মধ্যে বসে, আর দুনিয়া উল্টা গেলেও মূর্ধন্য ন অন্য কোনো শব্দের সাথে বসানো যাবে না। আমি বললাম ও এই ব্যাপার, তাহলে আচ্ছা ঠিক আছে। তখন আমি ইয়াকে বললাম যে ওই যে কি বলে ডরে বললাম যে ড আমি দুঃখিত, তোমাকে আমি তোমার পছন্দের মানুষকে দিতে পারলাম না, তুমি দন্তন্য কে নাও। তখন ড অনেক কান্নাকাটি করে বাংলা সিনেমার নায়িকার মতো বলল, ছেড়ে দে শয়তান, ছেড়ে দে দন্তন্য, তুই আমার দেহ পাবে তবু মন পাবে না। অর্থাৎ ড জোর কইরা সে কাকে স্থান দিল? দন্তন্যকে স্থান দিল, মন থেকে দেয় নাই আর কি, জোর কইরা বসছে। হ্যাঁ, তো দেহ পাবি তবু মন পাবি না। তাহলে এই দন্তন্যটা কিন্তু ওই যে এখানে দেখেন দন্তন্যটার দেহটা পাইছে কিন্তু আসলে মনটা পায় নাই, কারণ আমার ড কার সাথে তার মনটা বাঁধা? দন্তন্যর সাথে তার মনটা বাঁধা ছিল। ব্যাপারটা কি বুঝতে পেরেছি? আচ্ছা সবাই হাসতেছেন কেন? দেখেন ৭৪ জন আছে মাত্র ক্লাসে, বাকিরা ক্লাস করতেছে না, অনেক রাত হয়ে গেছে মনে হয়। হ্যাঁ ওকে, তাহলে আমরা একটু দেখি তাহলে এই যে এখানে বলছে যে ট বর্গের সঙ্গে যুক্ত বর্ণ হিসেবে ট বর্গের সঙ্গে অর্থাৎ যে ট ঠ ড ঠ এই চার বর্ণের সঙ্গে যুক্ত বর্ণ হিসেবে কি বসবে? মূর্ধন্য বসবে, যেটা আমরা একটু আগে বুঝায় ফেলছি। ঠিক আছে, ওকে। এখানে কাণ্ড ছিল, তারপরে হচ্ছে এখানে ছিল দণ্ড, এখানে ছিল ভণ্ড, মূর্ধন্য আরে কেটে গেছে। অতৎসম শব্দ হলে আবার দন্তন্য বসবে। দেখেন গন্ডা, ঝান্ডা, ঠান্ডা, ডান্ডি, লণ্ঠন। আমার সাথে একটা কথা এখানে পড়েন যে লুণ্ঠন, লুণ্ঠন, এই লুণ্ঠনে কিন্তু মূর্ধন্য ন, কিন্তু লণ্ঠন, লণ্ঠনে দন্তন্য। বলেন লুণ্ঠনে মূর্ধন্য ন, কারণ এটা হচ্ছে তৎসম, কিন্তু লণ্ঠনে দন্তন্য, কারণ লণ্ঠন ইংরেজি লান্টার্ন থেকে লণ্ঠন এসেছে। অর্থাৎ প্রদীপ, কাচের মধ্যে যে প্রদীপ থাকে ওটাকে বলা হচ্ছে লণ্ঠন। এই লণ্ঠন দিয়ে ওই যে বিভিন্ন মানে যে কী বলে এটাকে ই থাকে, ডেটিং হাউস থাকে না, ছোট ছোট খুব 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 ওইগুলোর মধ্যে এই লণ্ঠনগুলো জ্বালানো থাকে, আলো আধারে ব্যাপার থাকে, নায়ক নায়িকারা প্রেমিকরা ওখানে ডেটিং করে, হ্যাঁ ডেট করে। ওই 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 ওইখানে যেসব ঝাড়বাতির মতো ওরকম থাকে, এটা লণ্ঠন বলে। তো এই লণ্ঠনটা হচ্ছে একটা ইংরেজি শব্দ, লান্টান থেকে লণ্ঠন এসেছে। তাহলে লণ্ঠনে হচ্ছে দন্তন্য ন, কিন্তু লুণ্ঠন, লুণ্ঠন মানে হচ্ছে লুট করা। তুমি আমার মন লুণ্ঠন করেছো হে নারী। লুণ্ঠন মানে লুট করে নিয়ে যাওয়া, চুরি করে নিয়ে যাওয়া। ঠিক আছে,
ওকে, তারপরে আমরা এখানে দেখি, এখানে আমরা একটু দেখি যে এই যে উত্তর, পর, পার, চান্দ্র, নার, রাম, এই 6 শব্দের পরে আয়ন থাকলে মূর্ধন্য হয়। এখানে কেন থাকে যে র আছে, র আছে, র আছে, হ্যাঁ, র আছে, র আছে, র আছে, এই কারণে। ঠিক আছে, তারপরে কতগুলো শব্দে স্বভাবতই মূর্ধন্য হয় কোনো নিয়মকরণ ছাড়াই, এগুলো আমরা একটু মনে রাখতে পারি। চাণক্য, মাণিক্যগণ, বাজুলা, বনমন, বিনিময়, কঙ্গুন, ডাবল লাবণ্য পানি, আপল লাবণ্য পানি, নিপুণ ভণিত পানি, গৌণকুণ, বানপঞ্চান, চিক্কন, নিকন্তন, কফিনি গণে, কফিনি 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 বণিক গুণ, গণনা পিনাক, পণ্যবান। এইখানে পিনাক শব্দটা আবার আধুনিক নিয়মে পিনাক বানানটা কিন্তু আবার দন্ত ন দিয়া। তাহলে এই ছড়া 9-10 পুরনো ব্যাকরণ বই থেকে নেওয়া। এই ছড়াটা চাইলে আমি কি করতে পারি, এই পিনাক শব্দটা চাইলে এখান থেকে বাদ দিতে পারেন, বাদ দিতে পারেন। পিনাক শব্দ আধুনিক নিয়মে হচ্ছে দন্ত ন। ওকে, তো এইখানে আবার একটা জিনিস আমরা যেটা ভুল করি, বানানের যেটা ভুল, যেমন চিক্কন, চিক্কন বানানে কিন্তু কয় ক, চিক্কন বানানে কিন্তু কয় ক, কিন্তু নিক্কন বানানে কিন্তু কয় ব। আমার সাথে বলুন, চিক্কনি কয় ক, নিক্কনি কয় ব, চিক্কনি কয় ক, নিক্কনি কয় ব, নিক্কন, 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 চিক্কনে কয় ক, নিক্কনে বয় ব। ঠিক আছে, ওকে। তাহলে ওই যে আমরা যে নিয়মটা দিয়েছিলাম, এটা অনেক বলা আছে, এখানে অনেক শব্দ দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে প্র্যাকটিস করতে পারবেন। তারপরে নত্যবিধানের ব্যতিক্রম, গণ যদি থাকে, গণ থাকলে সেখানে মূর্ধন্য হয়ে যাবে। ত বর্গের সাথে যুক্তবর্ণ হিসেবে দন্ত ন বসে, এটা আমরা অলরেডি বলেছি। সমাজবদ্ধ পদে রি, র, সা থাকলেও সেটা এখানে কি হবে, মূর্ধন্য হয়। যেমন ত্রিনয়ন, সর্বনাম, দুর্নীতি, দুর্নাম, নির্নিমেষ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নির্নিমেষ যে, এটা আবার বহুব্রীহি সমাস, নির্নিমেষ বানানটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, নির্নিমেষ হাজার হাজার করে স্টার দেন। কিন্তু পূর্বপদ এবং পরপদের সংযোগস্থলে আসলে দন্তন্য এলে সেটা দন্তন্য হয়। যখন ত্রি এবং নয়ন, এই যে ত্রি এবং নয়ন এটা সংযোগস্থলে ছিল, এই জন্য ত্রিনয়ন বসছে। নীর এবং নিমেষ কি হচ্ছে, নির্নিমেষ হয়েছে। অগ্র, অগ্র এবং নায়ক কি হয়েছে, অগ্রনায়ক হয়েছে। দেখেন, এটা হচ্ছে ত্রি হচ্ছে পূর্বপদ, নয়ন হচ্ছে পরপদ, নীর হচ্ছে পূর্বপদ, নিমেষ হচ্ছে পরপদ, অগ্র হচ্ছে পূর্বপদ, নায়ক হচ্ছে পরপদ। পূর্বপদ এবং পরপদের মাঝখানে যদি ন আসে, এই যে মাঝখানে মানে সংযোগস্থলে আর কি, মাঝখানে বলতে সংযোগস্থলে, পূর্বপদ এবং পরপদের সংযোগস্থলে যদি ন আসে, এইটা অলওয়েজ কি হবে, দন্তন্য হবে। কিন্তু মনে করেন যে সংযোগস্থলে আসে নাই, পরে আসছে, পরে পরে আছে, তাহলে আপনি সেখানে চুম্বক তত্ত্ব অনুযায়ী যা হওয়ার কথা ছিল তাই হবে। যে দেখেন এইখানে চিত্রী, এখানে কিন্তু নটা নাই, এখানে ন থাকলে দন্তন্য বস্তু, কিন্তু এই নটা আছে যে শেষে, তাহলে শেষে যদি থাকে তাহলে আমার চুম্বক তত্ত্ব অনুযায়ী যা হওয়ার কথা তাই হবে। এই দেখুন মূর্ধন্য হয়েছে। রথারোহণ, রথ এবং আরোহণ, এই রথ হচ্ছে পূর্বপদ, রথ হচ্ছে পূর্বপদ, আরোহণ হচ্ছে পরপদ। তাহলে এই যে দেখেন এইখানে কিন্তু এই থ আর এই যে যেখানে আটা আছে না, এইখানে যদি একটা ন থাকতো তাহলে এই নটা সবসময় কি হতো, দন্তন্য হতো। অর্থাৎ পূর্বপদ এবং পরপদের যে সংযোগস্থল আছে, এইখানে যদি ন আসে তাহলে এই নয়টা অলওয়েজ মূর্ধন্য হবে, সরি অলওয়েজ দন্তন্য হবে, যত কিছু হোক। কিন্তু এটা যদি শেষে আসে, এই দেখেন শেষে ছিল আমার রথারণ মানে, কিন্তু আবার রথারণ সমাসবদ্ধ পদ হওয়ার পরেও কি হয়েছে, মূর্ধন্য হয়েছে। তার মানে সমাসবদ্ধ পদে নত্যবিধান খাটে না, বা সমাসবদ্ধ শব্দে মূর্ধন্য হয় না, এই কথাটা ভাই ভুল। সমাসবদ্ধ পদের পূর্বপদ এবং পরপদের যে সংযোগস্থল আছে সেইখানে অলওয়েজ দন্তন্য বসবে। কিন্তু সমাসবদ্ধ পদের পূর্বপদ এবং পরপদ দুটো যখন একসাথে হওয়ার পরে শেষে যদি আমার ন থাকে, তাহলে সেই নটা আমার হিসাব অনুযায়ী যদি দন্তন্য হয় তাহলে দন্তন্য হবে, মূর্ধন্য হলে মূর্ধন্য হবে, অর্থাৎ যা হওয়ার দরকার চুম্বক তত্ত্ব অনুযায়ী তাই হবে। দেখেন অপর, এই যে অপর এবং অন্য, তাহলে এই যে অন্য নটা কিন্তু পরে ছিল, কিন্তু এখানে ঠিকই কিন্তু হয়েছে, বুঝতে পেরেছেন? এই যে অন্য বানানে কিন্তু আবার দন্তন্য, অন্য বানান দন্তন্য, অপর বানানে যে র আছে, র এবং যে এইটা কিন্তু চুম্বক তত্ত্বের আলোকে, এই যে দেখেন এই যে চুম্বক তত্ত্বের আলোকে কিন্তু মূর্ধন্য হয়ে গেছে। আর এই 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 অন্যটা, অর্থাৎ এই নটা যদি এইখানে থাকতো, সংযোগস্থলে থাকতো, তাহলে কিন্তু চুম্বক তত্ত্ব মতো কিচ্ছু খাটতো না, সেখানে হয়ে যেত কি, দন্তন্য হয়ে যেত। তো এই ব্যাপারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা আপনারা জানবেন। ওকে ওকে, তাহলে অতৎসম শব্দে বানানে আমরা দেখি সর্বদা হচ্ছে দন্তন্য বসে। তাহলে এখানে আমরা যে বর্ণটা ইম্পর্টেন্ট, পর্ন যদি আমরা বলি পর্ন, বা যদি আমরা বলি হর্ন,
তারপর যদি বলি আমরা ফার্নিচার, যদি বলি গভর্নর, ভেরি ইম্পর্টেন্ট। অন্তরীণ, অন্তরীণ একটা ইংরেজি শব্দ, এটা অন্তরীণ আসছে ইন্টার্ন থেকে, ইন্টার্ন করে না, ইন্টার্নই করে না, ইন্টার্ন থেকে অন্তরীণ, হ্যাঁ, ইন্টার্ন থেকে অন্তরীণ আসছে, ইন্টার্নই করেছে অভ্যন্তরীণ আর কি। লণ্ঠন, এটা আমি বলছি যে লণ্ঠনে হচ্ছে, লণ্ঠন একটা ইংরেজি শব্দ, লান্টান থেকে লণ্ঠন, হ্যাঁ। কর্নেল একটা ইংরেজি শব্দ, কর্না একটা ইংরেজি শব্দ। সুতরাং এখানে কি বসবে, এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার অন্তরীণ, এবং লণ্ঠন সবচেয়ে ইম্পর্টেন্ট, গভর্নরটাও ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে ফার্সি শব্দ হচ্ছে দূরবীন। এই দেখেন দূরবীন বানানটা, দূরবীন নামে একটা বই আছে, আপনারা শিব সুন্দর মুখোপাধ্যায় নিশ্চয়ই পড়ে থাকতে পারেন। সেই দূরবীন বানানটা এইরকম, এরকম। সেই দূরবীনের যে নায়ক তার নাম হচ্ছে ধ্রুব, দূরবীনের যে নায়ক তার নাম ধ্রুব, নায়কের নাম হচ্ছে রেমি। ধ্রুব একটু এলোমেলো, ধ্রুব একটু উদাসীন টাইপের, রেমি খুব কষ্ট পায়, ধ্রুবকে খুব কষ্ট দেয়, ধ্রুব খুব কষ্ট দেয় হচ্ছে রেমিকে। তো সেই দূরবীন বানানটা কিন্তু এরকম, কিন্তু দূরবীন তো একটা ফার্সি শব্দ। কী শব্দ? ফার্সি শব্দ। সুতরাং বিদেশি শব্দে কখনোই মনে রাখতে হবে, এই কথাটা মনে রাখবেন যে বিদেশি শব্দে কোনো অবস্থাতেই দীর্ঘইকার হবে না, বিদেশি শব্দে কোনো অবস্থাতেই দীর্ঘকার হবে না। যেখানে দীর্ঘ বসে না সেখানে দীর্ঘকার বসবে না। বিদেশি শব্দে কোনো অবস্থাতেই মূর্ধন্য বসবে না, আর মূর্ধন্য বসা না মানে হচ্ছে মূর্ধন্য সব আসবে না। এরা কোনো অবস্থাতেই বিদেশি শব্দে বসবে না, বসবে না, বসবে না, বসবে না, কোনো অবস্থাতেই বসবে না। ব্যতিক্রম আছে খ্রিস্ট, খ্রিস্টাব্দ, এই কয়টা ছাড়া কোনো অবস্থাতে বিদেশি শব্দে দন্ত মানে মূর্ধন্য বসবে না, মূর্ধন্য সব বসবে না। ঠিক আছে, তাহলে আমার দূরবীন মানে এই জন্য কী হয়েছে এরকম। দরুন পরগনা, ঠান্ডা, হিন্দি বানানো হচ্ছে ঠান্ডা, ঝান্ডা। দেশি বানানো হচ্ছে গুন্ডা, খাঁটি বাংলা শব্দ ইম্পর্টেন্ট অনেক। অঘ্রাণ, তারপরে হচ্ছে অগ্রহায়ণ, তারপরে হচ্ছে দেখেন ঝর্ণা, কান্ডারি, যে কান্ডারি হুঁশিয়ার, কান্ডারি বানানটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে ভান্ডার, ভণ্ডুল, গৃহায়ণ। শিহরণ বানানটা অনেক বেশি ইম্পর্টেন্ট, শিহরণ, গৃহায়ণ। ঠিক আছে, তারপর হচ্ছে রানী, কেরানি, মৃন্ময়, এগুলো সব হচ্ছে খাঁটি বাংলা বা তৎভব শব্দ, এই জন্য এখানে নত্যবিধান খাটছেন। এই বানানগুলো ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। এক্ষণে হচ্ছে, এক্ষণ বানানে হচ্ছে মূর্ধন্য ন, এক্ষণ বা এক্ষণে বানানে, এক্ষণ বা এক্ষণে হচ্ছে মূর্ধন্য, কিন্তু এক্ষুনিতে হচ্ছে দন্তন্য। কীভাবে মনে রাখবেন? নিনজা টেকনিকটা দেওয়া আছে। এক্ষুনি, 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 খুনি, 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 খুনি। এই দেখেন খুনি শব্দের মধ্যে দন্তন্য আসে, খুনির মধ্যে দন্তন্য আসে। আর আপনি যখন বলছেন এক্ষুনি, 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 খুনি, 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 তাহলে এই যে একটা খুনি আছে, তাহলে খুনি সাউন্ডে যেহেতু, খুনি শব্দে যেহেতু দন্তন্য, আর এক্ষুনি, এক্ষুনি উচ্চারণে যেহেতু খুনি সাউন্ড আসে, তাহলে এখানে কি বসবে? দন্তন্য বসবে। ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে মূর্ধন্য, এরপরে সর্বদা দন্তন্য বসে। আমি বলছি যে প্রথমে একটা মূর্ধন্য পায়ে গেলে তারপর একটা 100% দন্তন্য হয়ে যায়। এই যে প্রথমে মূর্ধন্য পায়ে গেছি, তারপরে দন্তন্য, মূর্ধন্য পায়ে গেছি, তারপরে দন্তন্য, মূর্ধন্য পায়ে গেছি, তারপরে দন্তন্য, মূর্ধন্য পায়ে গেছি, তার মানে দন্তন্য, মূর্ধন্য পায়ে গেছি, তার মানে দন্তন্য, মূর্ধন্য, এই যে মূর্ধন্য পায়ে গেছি, তার মানে হচ্ছে কি? দন্তন্য। ঠিক আছে, এই তো হলো আমার নত্য সত্যবিধান। নত্য বিধানও সে মূর্ধন্য হবে, কিন্তু বাংলা একাডেমি পণ্ডিত করে দন্তন্য দিয়ে রাখছে এমন কিছু ওয়ার্ড আছে, যেমন প্রবহমান, উষণ, শ্রীমান, রূপবান, বহির্গমন, নির্গমন, গরিয়ান, বর্ষিয়ান, চক্ষুষ্মান, আয়ুষ্মান। এগুলো নত্যবিধান অনুযায়ী মূর্ধন্য হওয়ার কথা ছিল, কিন্তু আনফর্চুনেটলি বাংলা একাডেমি সেখানে দন্তন্য দিয়া রাখছে। তো বাংলা একাডেমি যেহেতু দিয়া রাখছে, হ্যাঁ, কর্তার ইচ্ছাই কর্ম, সুতরাং আমরা এটাই ভেবে এইভাবে বাংলা একাডেমি যেভাবে সেভাবে দেব। আইরিন বলছে স্যার অন্তরীণ অধিকাংশ জায়গায়, এটা জানে না তারা, এর জন্য বুঝছেন, অন্তরীণ সব বানানটা যে এরকম, মানে এটা তারা জানে না, এই জন্য তারা দেয় ভাবে অন্তরীণ। এই যে অন্তরীণ শব্দের মধ্যে একটা গন্ধ আছে, মানে কি বলে, একটা ওই তৎসম তৎসম গন্ধ আছে, এই জন্য এভাবে দেয়। স্যার আমার মাস্টার্সের সার্টিফিকেট থাকা সত্ত্বেও আমি মাস্টার্সের যোগ্যতা আবেদন করার সময় দেইনি। ভাইভাতে যদি বলে যে যোগ্যতা থাকা সত্ত্বেও মাস্টার্সের যোগ্যতা দাওনি কেন, এই ক্ষেত্রে আমি কি উত্তর দিব? ভাইভা যারা নেবে তারা কি মাস্টার্সে আপনি দিয়েছেন না না দিয়েছেন, এরা তারা এগুলো নিয়ে কোনো বদার করবে না, কিচ্ছু করবে না, এটা কোনো প্রবলেম না। হ্যাঁ, কোনো প্রবলেম না। আপনি বলবেন স্যার এটা বাদ করেছে বা তখন আমি উঠাই না, এই জন্য দিই নাই, শেষ। ভাইভাতে বিএড এর সার্টিফিকেট নিলে এটা খুবই পজিটিভ হবে, খুবই পজিটিভ হবে, আপনাকে বাদ দেওয়ার কোনো চান্স নাই। আপনার যদি বিএড এর সার্টিফিকেট থাকে ভাইভাতে, এটা অবশ্যই শো করবেন, অবশ্যই নিয়ে যাবেন। আচ্ছা, আজকে মনে অনেকক্ষণ ক্লাস হয়ে গেছে, নেক্সট ক্লাসে আমরা পড়বো না বাকি অংশটুকু। হ্যাঁ, সত্যবিধান এবং অন্যান্য জিনিস।
তো আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা, আজকের ক্লাস নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা, এবং আজকের ক্লাস আপনারা বুঝতে পেরেছেন কিনা? আজকের ক্লাসটা কি বুঝতে পেরেছি আমরা? বুঝতে পেরেছি। ছন্দ পড়াবো, ছন্দ পড়াবো, ছন্দ পড়াবো। আচ্ছা ঠিক আছে, নয় যেহেতু হচ্ছে রেখে দিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আচ্ছা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।